শুভ সন্ধ্যা সকলকে। অনির্বাণ দাকে, আমাদের আজকের রিসোর্স পার্সন ডক্টর অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ দাকে স্বাগত। অনির্বাণ দা এর আগেই ওনার সেশনটি রেখেছিলেন, কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল রিজনস এর জন্য আমাদের সেটা পিছাতে হয়। অনির্বাণ দাকে অনেক ধন্যবাদ। অনির্বাণ দা অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের সাথে আজ যোগদান করেছে। আমি অনির্বাণ দার একটা ছোট পরিচিতি দিচ্ছি, এবং আমার মনে হয় অনির্বাণ দার কাজ সম্বন্ধে আমাদের সকলেরই জানা দরকার। তার কারণ বাংলা এবং ইংরাজি একসাথে যে সাহিত্যের একজন মানুষ চর্চা করতে পারেন, এই ধারণাটা হয়তো প্রথাগত একাডেমিয়ার কেউ কেউ মানেন না। আমি তাদের মধ্যে পড়ি না, এবং অনির্বাণ দার কাজ সেটা প্রমাণ করে যে বাংলা ইতিহাস ইংরাজিকে আলাদা করার খুব প্রয়োজন হয় না, দুটো মিলিয়েও সাহিত্যের অধ্যাপনা করা যায়। অনির্বাণ দার কাজ সম্বন্ধে বলি। অনির্বাণ দা শান্তিপুর কলেজ ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতায় পড়ান। তিনি আত্মসত্তার রাজনীতি ও গৃহকর্মের দর্শন নিয়ে কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস থেকে গবেষণা করেছেন। অনির্বাণ দার লেখা উদ্বৃত্তের ভেতর পরত বইটি সুধীর চক্রবর্তী স্মৃতি পুরস্কার 2021 ও কথান্তরিকা কিংবা কাটা জিভের ব্যয় বইটি মুদ্রা বিশেষ গ্রন্থ সম্মান 2024 সম্মানিত হয়েছে। তিনি বেশ কিছু বই সম্পাদনাও করেছেন। মহাভারতে হিংসা, উইমেন্স ভয়েসেস, রিপ্রেজেন্টেশন এন্ড রেজিস্ট্যান্স এবং কন্টেম্পোরানিটি অফ দ্য মহাভারত ন্যারেটিভ, এপিক অফ দ্য মোমেন্ট। তিনি বাংলা ও ইংরেজিতে একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছেন জার্নাল অফ ধর্মা স্টাডি, সাউথ এশিয়ান রিভিউ, কম্পারেটিভ লিটারেচার স্টাডিজ, আলোচনা চক্র, অনুষ্ঠুপ, অস্ট্রিক ইত্যাদি পত্রিকায়। তিনি অশোকা ইউনিভার্সিটি স্কুল অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেইনেবিলিটি বা 3CSA ইন্ডিয়ান প্ল্যান্ট হিউম্যানিটিজের গবেষক ও কিউরেটর, পরেশচন্দ্র ও শিবানী চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশন ফর রুরাল এডুকেশনের সহযোগী শিক্ষাকর্মী। অনির্বাণ দার অনুবাদ বেরিয়েছে আলোচনা চক্র জার্নালের বিভিন্ন সংখ্যায়। আমরা আপনাদের কাছে অনির্বাণ দার সংগ্রহ করা একটি তালিকাও পৌঁছে দিয়েছিলাম, সেটিতে আপনারা বিস্তারিত তথ্য পেয়েছেন। আমি আর একেবারেই সময় নেব না। দ্য সেশন ইজ ওভার টু ইউ অনির্বাণ দা। শেষে আবার আলোচনায় ফিরবো আমরা। ওভার টু ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবাদিত্য, আমাকে তোমাদের এই আয়োজনে আহ্বান জানানোর জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে অনুবাদ, চিন্তা ও লিখন। শিরোনামটা দিয়েছি কিছু অগোছালো জরুরি ভাবনা। এই বক্তৃতায় বা এই আলোচনায় যে কোনো দৃঢ়, নিপাট, নিটল চিন্তাসূত্র কিংবা প্রস্তাব যে আমরা পেশ করব তা নয়। কারণ যখন অনুবাদ নিয়ে আমরা কথা বলি বা বলছি, সেই কথাটা অনুবাদের ভেতর দিয়েই বলছি। অর্থাৎ অনুবাদের ভেতরের যে সমস্যা, সেটা একটা চিন্তার সমস্যা, এবং এই সমস্যাটাকেই আমরা আজকে বুঝতে বুঝতে যাব। কথা বলছি অনুবাদের ভেতর দিয়ে, এবং সেটা একটা কথার সমস্যা এবং অনুবাদের সমস্যা। আমরা কয়েকটি বেসিক ধারণা বা প্রাথমিক ধারণা সেগুলিকে পেশ করতে করতে আর বুঝতে বুঝতে যাব। তবে এটা আমাদের ধরে নিতে হবে যে এই যে বলাটা, এখানে একটা জটিলতা বা চিন্তার জট রয়েছে। সেই সমস্যাটা আজকে কিভাবে আমরা সেই সমস্যাটার সঙ্গে কিভাবে মোকাবেলা করতে পারি, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় হতে পারে। আর যেহেতু অনুবাদের মধ্যে এই অননুবাদ যোগ্যতা, ইংরেজিতে যাকে আমরা বলি আনট্রান্সলেটেবিলিটি, সেটা তার ভেতরেই রয়েছে। মানে অনুবাদ এবং অননুবাদ, অনুবাদ করার যে অসামর্থ্য, অপারগতা, সেটা অনুবাদের ভেতরেই রয়েছে, এবং দুই অঙ্গাঙ্গী জুড়ে মুড়ে একই সঙ্গে আছে। তাই চিন্তা করার মধ্যে বা চিন্তন ক্রিয়ার মধ্যে চিন্তা না করতে পারার যে অসামর্থ্য বা অসম্ভাবনা, বা আমরা বলতে পারি চিন্তা করতে গিয়ে চিন্তার বাইরে কিছু থেকে যাও,
এই ব্যাপারগুলো আছে। সুতরাং অনুবাদ বলতে আমরা যেটা বুঝি যে একটা ভাবনাকে আমার দেহের মধ্যে চলছে, আমার মনের মধ্যে চলছে, দেহ মন কোথায় শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে এর কোনো ডিমার্কেশন পাওয়া যাবে না, এর কোনো সীমানা নেই, ফ্রন্টিয়ার। এটা একটা পেরিয়ে আরেকটায় যাচ্ছে, আরেকটা আরেকটার মধ্যে ঢুকে আছে। সুতরাং অনুবাদের মধ্যে দিয়ে যখন আমরা ভাবছি, আমরা কথা পাচ্ছি, সুতরাং কথার ভেতরে না কথা বা কথা না পারার যে অপারগতা, চিন্তা করতে না পারার যে অসামর্থ্য, সেই রকম অনুবাদের ভেতরে অনুবাদ না করতে পারার যে অসামর্থ্য, অননুবাদ যোগ্যতা, এই ট্রান্সলেটিবিলিটি, এটা এর মধ্যেই রয়েছে। এবং চিন্তা এক প্রকার অনুবাদই বটে। আমরা আজকে কয়েকটি বই ধরে বা একটা দুটো লেখা ধরে আমরা আলোচনা করব। আমি আপনাদের হয়তো ওই গ্রুপে এটা পাঠানো হয়েছিল, একটি লেখা যেটা খুবই গুরুত্বপূর্ণ, 2007 সালে বেরিয়েছিল এই বইটা, বাংলায় বিনির্মাণ ও অবিনির্মাণ। যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় সমালোচনামূলক তত্ত্বের অনুবাদ, সেখানে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক একটি লেখা লিখেছেন। এটা যদিও তার অনেক পুরনো লেখা, 1997 সালে সাহিত্য একাডেমির বক্তৃতা করতে গিয়ে উনি লিখেছিলেন। এই লেখাটার শিরোনাম হচ্ছে অবিনির্মাণ অনুবাদ। সেখানে স্পিভাক একটা অদ্ভুত কথা লিখেছেন। আমরা যখন এই মুখবন্ধ করছি বা এই ভাবনাটা পেশ করছি, তখন এই কথাটা দিয়ে শুরু করা যেতে পারে যে উনি লিখছেন, চিন্তার অভিজ্ঞতা মূলহীন অনুবাদ, কুলহীন অনুবাদ, তাই অপারিয়া। অর্থাৎ আমরা যে চিন্তা করছি সেটা এক ধরনের এক্সপেরিয়েন্স, এক ধরনের অভিজ্ঞতা। সেটা আমরা দেহ মনের মধ্যে দিয়ে সেই অভিজ্ঞতাটাকে আশ্রয় করে আমরা ভাবছি। এবং উনি বলছেন এই চিন্তার যে অভিজ্ঞতা সেটা কুলহীন অনুবাদ, কোথাও পৌঁছাচ্ছে না, তার কোনো পার নেই, পারাপার বিহীন, একটা আনক্রসেবল ব্যাপার। এবং মূলহীন অনুবাদ, তার মূলও নেই। তাই উনি একটা শব্দ ব্যবহার করছেন বাংলায়, এটাকে অনুবাদ করছেন ইংরেজি ফরাসি শব্দ অ্যাপোরিয়া, তিনি অনুবাদ করছেন অপারিয়া, যাকে পার করা যায় না। এই যে পারাপারহীন, আনক্রসেবল ইনফিনিটি, এই ব্যাপারটা উনি চিন্তার মধ্যে দিয়ে এবং অনুবাদের মধ্যে দিয়ে ধরার চেষ্টা করছেন এই আলোচনার মধ্যে। এবং তাই আলোচনাটা শিরোনাম হচ্ছে অবিনির্মাণ অনুবাদ। আমরা এই মুশকিলটাকে আজকে বোঝার চেষ্টা করব, যে চিন্তা করতে গিয়ে চিন্তার কি সমস্যা, অনুবাদ করতে গিয়ে অনুবাদের কি সমস্যা, এবং দুই একসঙ্গে কিভাবে ওতপ্রোত এবং জুড়ে মুড়ে আছে, এবং সেটা আমাদের সত্তারও সমস্যা, সেটা আমার আমিত্বেরও সমস্যা। এই দার্শনিক ভাবনাটাকে আজকে আমরা বুঝতে বুঝতে যাব, এবং এটা মাথায় রেখে যে এটার মধ্যে একটা অপারগতা প্রথম থেকেই উপস্থিত, না বোঝাটা রয়ে যায়। এটা কিভাবে পারফরমেটিভ স্পেসে দাঁড়াতে পারে সেটা হয়তো আজকে আমরা একটা পরীক্ষা করে বা পরখ করে দেখতে পারি। সুতরাং আমরা এই আলোচনায় কোন ধরনের প্রতিজ্ঞা পেশ করব না। প্রতিজ্ঞা অর্থে যা ইতিমধ্যেই প্রতিজ্ঞাত, প্রতিজ্ঞাত কিছু বলা হয়ে গেছে, তার প্রতি আমরা উত্তর। এবং এটা একটা মূলের খোঁজ অথবা মূলহীনতার খোঁজ, দুই আসলে এক, যেটা ভাবা মুশকিলের। কুলহীন মূলহীন অনুবাদ, এবং সেটা একটা চিন্তার বিষয় বটে, চিন্তার সমস্যা বটে, যেখানে একটা খেই না পাওয়া, মূলহীনতার দিকে এগোনো না, বলা যেতে পারে পিছিয়ে পিছিয়ে যাওয়া, ভাবতে ভাবতে পেছোতে পেছোতে যাওয়া, একটা মূলের খোঁজ, যে মূলটা আসলে নেই, হয়তো নেই। এই হয়তোটা খুব গুরুত্বপূর্ণ অনুবাদের ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে। ডেঞ্জারাস মেবি, দেরিদাকে বলছেন পারহ্যাপস, যেটা ভাবা মুশকিলের। যেহেতু সমালোচনা তত্ত্বের অনুবাদ নিয়ে আমাদের আজকের আলোচনা, সুতরাং আমাদের এই সমস্যাটার প্রথম যে গোড়ার যে প্রশ্ন, সেটা আরেকটা বই, এখানে এই বইটার টাইটেল হচ্ছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, লিভিং ট্রান্সলেশন, খুব গুরুত্বপূর্ণ বই। এখানে এমিলি আফটার একটা ভূমিকা লিখছেন, ফরওয়ার্ড, মুখবন্ধ লিখছেন। সেখানে প্রথমেই উনি এই কথাটাকে ধরছেন, এবং সেখানে যে মধ্যে প্রশ্নটা ধরে উনি এগোচ্ছেন বা কথা বলছেন, প্রথম পাতাতেই রয়েছে, the act of theorizing in untranslatables,
the act of theorizing in untranslatables. কিভাবে এই যে অনুবাদ যোগ্যতাকে আমরা অনুবাদের ভেতর দিয়ে ধরবো, কিভাবে অনুবাদ করতে পারবো, যেটা আমাদের করতেই হয়। কারণ আমরা একটু পরেই আলোচনার মধ্যে ঢুকবো যে এই যে ট্রান্সলেশন মেশিন, তার মধ্যে দিয়েই এই আমি উদ্গত হচ্ছে, আমির তৈরি হচ্ছে, আমির নির্মাণ হচ্ছে, আমি পুষ্ট হচ্ছে, গঠিত হচ্ছে। সুতরাং এটা একটা মূলগত প্রক্রিয়া, মৌলিক প্রক্রিয়া, এক অর্থে প্রাথমিক এবং প্রাথমিক নয়, প্রাথমিক পূর্বও বটে। এই আনট্রান্সলেটেবল ব্যাপারটা আসলে কি? এখানে একটা ফুটনোটে বারবারা ক্যাসিনের একটি বই, ডিকশনারি অফ আনট্রান্সলেটেবলস, ফিলোসফিক্যাল লেক্সিকন, এখান থেকে ক্যাসিন একটা কথা বলছেন, খুব গুরুত্বপূর্ণ, আমি পড়ছি। Barbara Cassin used the notion of untranslatable to designate how a term or syntactic structure springs to life, becomes, as it were, fully activated, only when the reader or speaker encounters its resistance to translation, its recesses of opacity and obstinate meaning. যে কথাটা উনি বলছেন, এই যে মূলহীনতার খোঁজ, তার সাথে একটা মানের খোঁজ, একটা অর্থের উদ্গমের দিকে এগিয়ে যাওয়া, এবং সেইটা খুব অস্পষ্ট একটা ব্যাপার, সম্পূর্ণ ভিন্ন একটা পরিসর, সম্পূর্ণ ভিন্ন একটা সাংস্কৃতিক পরিসর, জীবন, অর্থের আবহ, সেখানে আরেকটি সম্পূর্ণ ভিন্ন একটা প্রতিবেশ, সেখান থেকে যে কথাটা বেরোচ্ছে, সেই দুটোর মধ্যে চালাচালি, গতায়াতটা কিরকম হবে, এটা একটা অসম্ভব ব্যাপার, কিন্তু একটা আবশ্যিক ব্যাপার। স্পিভাক এক জায়গায় বলছেন ইম্পসিবল নেসেসিটি, অসম্ভাব্যতা এবং আবশ্যিকতা। ঠিক এই যে কথাটা আনট্রান্সলেটেবল, যেটি উনি দেখাচ্ছেন, যে কোথাও একটা ইনার রিসেসেস, তার ভেতরে ডুব দেওয়া এবং কিছু একটা না পাওয়া, এবং সেখানে একটা অস্পষ্টতা, দুর্বোধ্যতা রয়েছে, যে কিছু বোঝা না যাওয়া, কিছু বুঝতে না পারা, কিছু ছুঁতে না পারা, কিছু ধরতে না পারা। এবং আমরা একটু পরে আলোচনার মধ্যে আসবো যে এই যে বোঝা, ছোঁয়া, ধরা, ভাবা, ধারণা করা, এগুলো আসলে আসলে এর মধ্যে একটা পুরো শব্দ রয়েছে, সেটা হচ্ছে মেটাফোর। যে ধরা ব্যাপারটার মধ্যেই একটা হাতের ছবি আমাদের সঙ্গে সঙ্গে চলে আসে। এটা কিভাবে এই চিন্তা অনুবাদের মাঝখানে চুপচাপ বসে রয়েছে, এই পুরো চক্রটাকে আমরা বুঝতে যাব। গায়ত্রী স্পিভাক তার অফ গ্রামাটোলজি ইন্ট্রোডাকশন, যেখানে ট্রান্সলেটার্স প্রিফেস, সেখানে উনি একটা কথা বলছেন যে the potential of the untranslatable as a point of departure, সেটা ধরতে গিয়ে উনি বলছেন যে it is customary at this point to say a few words about the problem of translation. Derrida's text certainly offers its share of untranslatable words. I have had my battles with exorbu and proper, দুটো শব্দ উনি এখানে নিয়ে আসছেন, এবং কোথা থেকে নিয়ে আসছেন আমরা সেটা দেখব, কিভাবে উনি ধরছেন সেটা দেখব। My special word is atama, একটা শব্দ উনি ফরাসি শব্দ নিচ্ছেন, এবং সেটা আসলে কি বোঝায় এবং সেটা উনি কিভাবে অনুবাদ করবেন তার লেখার মধ্যে, ডেরিডার অফ গ্রামাটোলজি অনুবাদ করতে গিয়ে। এবং সেই সমস্যাটা প্রথমে উনি বলে রাখছেন 32 পাতায়। As we have seen, it is an important word in Derrida's vocabulary. It means both to break into and to begin. এই যে শব্দটা, এই শব্দটা আমরা যদি ফরাসি থেকে ইংরেজি ডিকশনারি খুঁজি, সেখানে আমরা দেখব যে ইনসিশন, একটা কাট, কিছু একটা ছুরি দিয়ে আঘাত করে একটা ছিঁড়ে ফেলা, এবং সেটাই হচ্ছে প্রথম আঘাত, এবং সেটা খুলে দিচ্ছে। উনি বলছেন I have made do with broach and breach, এটা দেরিদার দুটো লেখা থেকে আমি উল্লেখ করব, এবং সেখানে এইভাবে অনুবাদটা করা আছে, যেটা আমি হয়তো আজকে আপনারা গ্রুপে পেয়েছেন, তার মধ্যেই আমি আসবো। With the somewhat fanciful confidence that shadow or breach and broach will declare itself to it. সুতরাং একটা দুর্বোধ্যতা,
চিন্তার একটা জট আমরা প্রথমেই যেন পাচ্ছি, একটা জটিলতা জড়িয়ে পেঁচিয়ে আছে কথাগুলো। অনুবাদ করতে গিয়ে অনুবাদের একটা বৃহত্তর সমস্যা পটের দিকে আমরা এগোচ্ছি, এবং এটা একটা চিন্তার সমস্যা, একটা রাজনৈতিক সমস্যা। এবং যেহেতু একটা চিন্তার সমস্যা, আমরা যেহেতু বলতে পারি এটাকে এক ধরনের এপিস্টেমোলজিক্যাল এক্সারসাইজ, মানে জ্ঞানতাত্ত্বিক এক্সারসাইজ। সুতরাং অনুবাদ যে শুধু একটা ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে যাওয়া তা নয়, এই যে যাতায়াতের যে ব্যাপারটা, এর মধ্যে একটা বৃহত্তর রাজনৈতিক এবং চিন্তাগত সমস্যা বা সমস্যাপট প্রথম থেকেই উপস্থিত। আমরা এই সমস্যাপটটাই আজকে বোঝার চেষ্টা করব। সুতরাং আমরা যেটা পেলাম, যে যেটা এমিলি আক্তার একটু আগেই বলেছেন, যে অনুবাদের যে ব্যাপারটা, এর সাথে জড়িয়ে আছে চিন্তা এবং লিখন ক্রিয়া, দ্য কো-প্রোডাক্টিভিটি অফ থিঙ্কিং, ট্রান্সলেটিং, রাইটিং। এই তিনটে একসাথে জড়িয়ে মুড়িয়ে আছে। সুতরাং আমরা যে কথা বলছি, এই কথা বলাটা যেমন ভাষার সমস্যা, সেই রকম অনুবাদের সমস্যা, লেখনের সমস্যা, চিন্তার সমস্যা। মাঝখানে দুটো টেক্সট, একটা হলো হোয়াইট মিথোলজি, মেটাফোর ইন দ্য টেক্সট অফ ফিলসফি, 1971 সালে বেরিয়েছিল, লিখেছিলেন। চিন্তার অনুবাদের মাঝখানে চুপচাপ বসে আছে মেটাফোর, রূপক। সেই বইয়ের শুরুতে অনুবাদক কি বলছেন আমরা একটু দেখে নিই। উনি বলছেন যে, আমরা একটু খুঁজতে খুঁজতে যাই। Here is a parody of the translator, writes Derrida. It is a truism that translation is impossible, or at least a treachery. সুতরাং এক ধরনের আত্মঘাতী প্রক্রিয়া, এবং এখানে কোথাও যেন একটা বিশ্বাসের হত্যা রয়েছে, বিশ্বাস থেকে সরে যাওয়া রয়েছে। এবং translation is impossible. Indeed, it is the piety of the translation to say so. In this case, however, the dilemma is more acute. It is not merely that Derrida's style is peculiarly elaborate and difficult, it is his topic. Derrida যেটা করছেন, যে ভাষার দুর্ব্যবহার করছেন। আমরা পরে একটা লেখার মধ্যে পাবো যে ট্রান্সলেশন, অনুবাদ হচ্ছে এক ধরনের অ্যাবিউজ। Good translation, nothing else but abuse, abusing, abuse। এই শব্দটা গায়ত্রী স্পিভাক তার এস্থেটিক এডুকেশন বইটার প্রথমে ইন্ট্রোডাকশনে ব্যবহার করছেন, এবং সেটা অবশ্য অন্য একটি প্রেক্ষিতে, যদিও এর সঙ্গেও সঙ্গত। এবং এটি জুড়ে আছে, যেটা লিখছেন, those very general questions concerning the relations of language, thought and reality. সুতরাং আমরা যেটা দেখছি, যে ভাষা, চিন্তা এবং এই যে বস্তু জগৎ, এইটা এই এই তিনটে যে অক্ষ, এগুলো প্রত্যেকের সঙ্গে অঙ্গাঙ্গি জুড়ে মুড়ে আছে। এই যে ব্যাপারটা, এর মধ্যে একটা সমস্যা রয়েছে। এবং তারপরে উনি বলছেন ওই শব্দটা, যেটা স্পিভাক এই লেখাটায় ব্যবহার করছেন, এক্সারভিউ, a word which in English, as in French, has a technical numismatic meaning, a part of the coin where the date, the engraver's initial and so forth are inscribed. Title পাল্টে গিয়ে হয়ে গেছে on the obverse. But in French also has an idiomatic use, as in the phrase mettre en exergue, to display, bring to the fore, কিছু একটা সামনে নিয়ে আসা. The effectiveness of the term for Derrida's purposes in the introductory section cannot be captured in English. There is a lection metaphor in the text of philosophy. যা কিছু চিন্তা করো তা অনুবাদী, এবং তার মধ্যেখানে চুপ করে বসে আছে মেটাফোর। চিন্তা, অনুবাদ এবং জীবনের এই যে সম্পর্কটা ঠিক কিরকম, এই জীবনের সম্পর্ক দিয়ে আমরা আজকে আলোচনার মধ্যে ঢুকছি, আলোচনাটা শুরু করছি, এবং এটাই মানে আলোচনার শেষে আমরা ঠিক এই সম্পর্কের মধ্যেই ঢুকবো, যখন আমরা একটা অনুবাদ পড়বো, অনুবাদের কিছুটা অংশ পড়বো।
এবং স্পিভাক যখন ট্রান্সলেশন এস কালচার এই টেক্সটটা লিখছেন, এই লেখাটা লেখার সময় উনি ফিরে যাচ্ছেন মেলানি ক্লাইন। মেলানি ক্লাইনের একটা খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন আমরা সেটা দেখব। উনি কি বলছেন? In every possible sense, translation is necessary but impossible. যে কথাটা প্রথমেই বললাম, সেটা একদম প্রথম এই আলোচনার প্রথম উপপাদ্য, প্রথম পাদ্য হচ্ছে translation is necessary but impossible. মেলানি ক্লেন বলছেন, the human infant grabs onto something, one thing and then thinks, this grabbing big rifle. জার্মান শব্দ ব্যবহার করছেন বিগ রাইফেল, গ্রিপিং, গ্রিপ থেকে আসছে। এই যে প্রথমেই আমরা যে শব্দগুলো ব্যবহার করছি চিন্তাটাকে ব্যক্ত করার জন্য, শব্দগুলোর মধ্যেই কিন্তু এই রূপক নানান রকম ভাবে আছে। ধরার মধ্যেই কিছু একটা ধরা, হাত চলে আসছে, বিগ রাইফেল। পাসুন জার্মান শব্দ, এই যে ধরা, জানা, পাসুন, এটার মধ্যেই কিছু একটা ধরতে পারা। এই হাতের যে রূপক কোথাও চুপিসারে এসে যাচ্ছে। আমরা পরে এই অবিনির্মাণ অনুবাদের মধ্যে স্পিভাক এক জায়গায় বলবেন রথ্রে দিলাম মেটাফোর, রূপকের অপসারণ নিয়ে বলবেন কিভাবে সরে সরে যাচ্ছে অপশ্রিয়মানতা। আমরা আরেকটা টেক্সটের মধ্যে যখন ঢুকবো, যেটা আমি পাঠিয়েছি কিছুক্ষণ আগে, দ্য ট্রেট অফ দ্য মেটাফোর, এই যে অপসারণের যে ব্যাপার, পেছন দিকে টানা, উইথড্রয়াল, এটা কিভাবে একটা বিরাট চিন্তা জগতের সাথে মানে বিশেষভাবে জুড়ে আছে, অঙ্গাঙ্গী। এবং তিনি বলছেন, of an outside distinguishable from an inside constitutes an insight. Going back and forth and coding everything into a sign system by the things grasped. One can call this crude coding a translation. একটা কোডিং হচ্ছে, কোডিং দুটো জগতের মধ্যে সম্পর্ক তৈরির একটা প্রচেষ্টা চলছে, এবং সেটা উনি বলছেন ক্রুড, ক্রুডনেস রয়েছে। ইন দিস নেভার এন্ডিং উইভিং, এই যে চলাচল, ল্যাটিন টেক্সচার থেকে টেক্সটাইল, টেক্সট, বুনন, পাঠ, পঠন হচ্ছে একটা বোনা শব্দ, বোনা। আমরা ছোটবেলায় যখন পড়তাম ক্লাস 1-2-তে, তখন মেক ওয়ার্ডস, স্পেল এন্ড প্রোনাউন্স প্রথমেই থাকতো লেখা। এই যে শব্দ তৈরি করা, কথা বানাও, তারপরে বলো। এই যে বুনন, এই বুননটা হচ্ছে অনুবাদের মধ্যে চলছে। ভায়োলেন্স, in this never ending weaving, violence translates into conscience and vice versa. কোথাও একটা যেন হিংসা রয়েছে। এই প্রশ্নটা অনুবাদের মধ্যে কিভাবে হিংসা রয়েছে এবং তার কাটান কিভাবে সম্ভব, তার মোচন কিভাবে সম্ভব, এটা স্পিভাক আলোচনা করবে। আমরা এই আলোচনাটা আসবো যখন তিনি তার রিডিংস ওইটা নিয়ে আমরা দেখব। From birth to death, this natural machine, অনুবাদ হচ্ছে সেই স্বাভাবিক, স্বভাবের সাথে অঙ্গাঙ্গী সেই মেশিন, natural machine, programming the mind perhaps as genetic instruction programs the body. Where does body stop and mind begin? যে প্রশ্নটা আমরা বললাম, কোথায় দেহের শেষ, শরীরের শেষ হচ্ছে, কোথায় মনের শুরু হচ্ছে। হেগেলের যে phenomenon of guides of spirit, subjective spirit যে বই, এখানে ওই যে শব্দটা ব্যবহার করছেন guides, এখানে মন এবং শরীর কোথায় কার সাথে জুড়ে মুড়ে আছে সেটা আমরা পরিষ্কার টের পাবো। এই জন্য তার অনুবাদ খুব কঠিন। এখানে স্পিরিট শব্দটা ব্যবহার করা হবে না মাইন্ড শব্দটা ব্যবহার করা হবে, না কেউ ব্যবহার করছেন সাবজেক্টিভ স্পিরিট। এইটা নিয়ে একটা দোলাচল রয়েছে। এই অনুবাদ হচ্ছে এই দোলাচলেরই থেকে বেরিয়ে আসার একটা অসম্ভব এবং ব্যর্থ প্রক্রিয়া, চিরপরাস্ত একটা প্রক্রিয়া। Thus nature passes and repasses into culture. Translation as culture. এই যে রনেস, শব্দের ভেতরে, চিন্তার ভেতরে যে একটা আকারা ব্যাপার রয়েছে, সেইটা কিভাবে মেডিয়েটেড হচ্ছে অনুবাদের মধ্যে দিয়ে। মাঝখানে একটা মেডিয়েশন হচ্ছে, একটা ইমিডিয়েটনেস। আমার শরীরের সাথে আমার যে একটা আকারা সম্পর্ক, এই যে সংবেদনা, এই যে অনুভূতি, তার যে ফেনোমেনোলজি, তার যে সংবেদনা, সেইটা অনুদিত হচ্ছে
এই মেডিয়েশনের মধ্যে দিয়ে, এবং সেই আকারা অনুভূতি, সেই রনেসটা রিভার্সেস ইনটু কালচার, সংস্কৃতি। সেটা কিভাবে সেই তার 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 সেটা কালচার হয়ে হচ্ছে, কিভাবে তার কালচারেশন কিভাবে হচ্ছে, এস্থেটিক অফ কালচার, এই এই ব্যাপারটা অনুবাদের ভেতর দিয়ে হচ্ছে। ইন এ ওয়ার্ক অফ শাটলিং সাইট অফ ভায়োলেন্স, এখানে একটা ভায়োলেন্সের ব্যাপার রয়েছে, এখানে একটা হিংসার ব্যাপার রয়েছে, এবং সেটা একটা মৌল এবং প্রাথমিক হিংসা, যে অনুবাদের মধ্যে দিয়ে বিভাগ একটা জায়গায় বলবেন যে যখন আমরা প্রতিশব্দ ব্যবহার করি, একটা শব্দের বদলে আরেকটা প্রতিশব্দ অন্য ভাষায়, তার ভেতরে লুকিয়ে থাকে বা ধামাচাপা পড়ে যায় অসাম্যের ইতিহাস। এখানে একটা বিরাট বড় ইতিহাস আছে। অনুবাদ খুব যে সহজ সরল কাজ নয়, কাজ তা নয় যে একটা কবিতা অনুবাদ করে দিলাম অন্য ভাষায়, কিন্তু তার ভেতরে এই যে শব্দের যে ভেতরে যে নানান মুদ্রা রয়েছে, চিন্তার নানান মুদ্রা, তার ইতিহাসের যে নানান বয়ান তার মধ্যে ঢুকে আছে, সেটা যখন অন্য ভাষায় অনুদিত হচ্ছে, সেই ভাষার মধ্যে তার যে বিভিন্ন রকম যে মুদ্রা, ট্রেড, ওই যে দেরিতে লেখাটা লিখেছিলেন, ট্রেড অফ দ্য মেটাফোর, সেই তার অপসারণ, তার মধ্যে দিয়ে একটা ভাষার থেকে আরেকটা ভাষায় একটা ভাবনা আরেকটা ভাষার মধ্যে অনুদিত হচ্ছে, এবং এই অনুবাদটা হচ্ছে সবসময় সর্বত্র চলছে, প্রতি মুহূর্তেই চলছে। এটার কি একটা মেটা সাইকোলজিক্যাল প্রি রিফ্লেক্টিভ প্রি আন্ডারস্ট্যান্ডিং মুহূর্ত রয়েছে, একটা আকারা মুহূর্ত রয়েছে, সেটা আমরা বোঝার চেষ্টা করবো, এবং সেই আকারা মুহূর্তটা কি সত্যি রয়েছে না সেটা অলওয়েজ অলরেডি মানে কখনো কোনোভাবে সাসপেন্ডেড বা সাবলিমেটেড হয়ে আছে, কোথাও একটা গেইন এবং লস একই সাথে কাজ করা শুরু করেছে। এটা হেগেলের চিন্তার মধ্যে আমরা ভীষণভাবে পাবো, যে ভাষায় আমরা কথা বলছি, ব্যক্ত করছি, তার ভেতরে আমার শরীরের ভেতরে অসংখ্য নানা স্বর এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছে, তার কোনোটা ছিটকে বেরিয়ে আসছে এবং ডিটারমিন হচ্ছে, নির্ধারিত হচ্ছে, অর্থের উদ্গম হচ্ছে, এবং তখনই আমরা বুঝতে পারছি, মানেটা ধরতে পারছি। কিন্তু স্বরগুলো, বিভিন্ন স্বর কিন্তু এই অনুস্বর উপস্বর নানান ধরনের স্বর আমার দেহের ভিতরে প্রতি মুহূর্তে প্রবাহিত হচ্ছে। হেগেল এটাকে বলবেন রেডে, একটা ছিটছে পড়ছে নানান সময়ে, তার থেকে একটা পাক করে বেরিয়ে আসছে, ছিটকে বেরিয়ে আসছে। সুতরাং কোথাও যেন অলওয়েজ অলরেডি সাবলিমেটেড অর সাসপেন্ডেড, একটা গেইন লস একসাথে কাজ করবে, তখনই হচ্ছে আগে হবে। সেইটা হচ্ছে ভাষা, সেই ভাষাটাকে আমরা ধরতে পারি, সেই ভাষায় আমরা কথা বলছি। সুতরাং ভেতরে কিন্তু একটা হেগেলের চিন্তার মধ্যে আমরা হয়তো এইভাবে পাবো উন্মেটন বিয়ার, কোন একটা রনেস রয়েছে, একটা আনমেডিয়েটেড অবস্থা রয়েছে, চিন্তার ভাবনার একটা আনমেডিয়েটেড অবস্থা। সুতরাং ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু আমরা যা বুঝি, যেভাবে ধরি, যেভাবে আমরা আমাদের বোঝানো হয়, সেই ভাবনাটা কিন্তু লিটারাল সেন্সে এটা ভেঙে গেল ঠিক এইখানে। The violent production of the precarious subject of reparation and responsibility, সাংঘাতিক কথা, যে এখানে একটা নৈতিক দায়ের ব্যাপার রয়েছে, নিঃশর্ত নৈতিক দায়। সুতরাং লিটারাল আক্ষরিক ভাবে আমরা অনুবাদ বলতে যা বুঝি, আমরা যে এই তত্ত্বের বা ধারণার মধ্যে ঢুকছি, সেই ধারণাটা কিন্তু বিপর্যস্ত হচ্ছে। স্পিভাক এটাকে বলছেন ক্যাটাক্রোসিস, এটা একটা দার্শনিক শব্দ। এটা এই বইতে অবিনির্মাণ অনুবাদ এই লেখাটিতে উনি এর অনুবাদ করছেন বা তর্জমা করছেন অতিক্ষত। তিনি কি লিখছেন? তিনি লিখছেন এটা এক ধরনের অপপ্রয়োগ বলেই উনি লিখছেন। কাটাক্রিসিস কথাটার বাংলা আমি করলাম অপপ্রয়োগ, যাতে সহজবোধ্য হয়। ইংরেজিতে কথাটা সহজবোধ্য নয় বলে আমি প্রচুর গালাগাল খাই। এহেন শব্দের একটা আপাত দুর্বোধ্য প্রতিশব্দ বানানো কর্তব্য বলে ধরলাম। গ্রিক কাটার অর্থ এ প্রসঙ্গে অতি, যার অর্থ ক্ষয়িষ্ণু ব্যবহার। সুতরাং এই মুহূর্তের জন্য আমি আনুষ্ঠানিকভাবে নিবেদন করছি কাটাক্রিসিসের বাংলা অতি। কাটাক্রিসিস
অনির্বাণ দা, অনির্বাণ দা, তুমি শুনতে পাচ্ছ? মানে না জানলে অনির্বাণ দা, তোমার বোঝা যায় না, অধিক একক সীমিত। অনির্বাণ দা, মানে অনির্বাণ দা, সরি টু ইন্টারাপ্ট। অনির্বাণ দা, অনির্বাণ দা, হ্যালো। আসলে অনির্বাণ বাবুর বোধহয় নেট প্রবলেম আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, মানে বেশ কিছুক্ষণ এখানে কথা শোনা যাচ্ছিল না। ঠিক আছে, অনির্বাণ দা বোধহয় বেরিয়ে গেলেন, উনি চলে আসবেন আবার। আবার হয়তো রি এন্ট্রি হতে পারে। হ্যাঁ, অনির্বাণ দা, হ্যাঁ অনির্বাণ দা, অনির্বাণ দা, আমরা এখনো কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অনির্বাণ দা, আমরা এখনো কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ অনির্বাণ দা, এবার তোমায় দেখতে পাচ্ছি, শুনতে এখনো পাইনি। অনির্বাণ দা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? হ্যাঁ পাচ্ছি, কিন্তু মানে ভিজুয়ালস এবং অডিওর মানে ঠিক কোঅর্ডিনেশন হচ্ছে না। মানে তোমার শব্দটা আগে আসছে, ভিজুয়ালসটা পরে আসছে। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তুমি কি সেরকম হলে ভিজুয়ালসটা অফ রেখে বলবে? নেটওয়ার্ক সমস্যা হওয়ার কথা না। এবার এবার কি শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু ফ্রেমটা ফ্রিজ করে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখছি আমি। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তুমি ক্যাটাক্রেসিস নিয়ে, হ্যাঁ ক্যাটাক্রেসিস নিয়ে বলছিলে, ওই বলাটা শুরু হওয়ার পরেই গন্ডগোলটা ঘটলো আর কি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আমি বলছি। হ্যাঁ একটু রিপিট করো স্পিভাক, আচ্ছা স্পিভাকের ওই জায়গাটাকে আমি এসেছি এখানে অনির্বাণ দা, আবারও কিছু শোনা যাচ্ছে না। শোনা তো যাচ্ছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ পরিষ্কার। বেশ, তাহলে আমরা এখনো কিছু শুনতে পাচ্ছি না। তুমি ভিজুয়ালসটা অফ রেখে বললে বোধহয় একবার চেষ্টা করে দেখতে পারো। আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, আসলে কেটে সুন্দর আলোচনা যাচ্ছে, জমে একটু উঠেছিল। কেটে কেটে যাচ্ছে আসলে। হ্যাঁ একদম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অনির্বাণ দা, একবার আচ্ছা, আমি সাউন্ডটা চেক করবে? ব্লুটুথটা বন্ধ করে দিই। আমি ওটাই বললাম, তার তুমি কারণে কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ তুমি বলো, মানে ভিজুয়ালসটা অফ থাকলে আই থিংক একটু বেটার হবে ব্যাপারটা। এবার কি শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। বেশ, তাহলে আমরা যে জায়গায় এসে পৌঁছালাম, যে স্পিভাক লিখছেন ক্যাটাক্রেসিস কথাটার বাংলা প্রয়োগ, বাংলা আমি করলাম অপপ্রয়োগ। এই অংশটাকে আমি পড়েছি। হ্যাঁ তুমি ক্যাটাক্রেসিস নিয়ে বলতে শুরু করলে তখনই গন্ডগোলটা শুরু হলো। সো আই গেস তুমি ওই ক্যাটাক্রেসিস নিয়ে যে বলাটা শুরু করেছিলে ওই জায়গাটা থেকে শুরু করলেই বোধহয় ভালো হয়। বেশ বেশ বেশ, তাহলে আমরা যে অংশটায় এলাম, আমরা ওই অবিনির্মাণ, অবিনির্মাণ, বাংলায় বিনির্মাণ অবিনির্মাণ লেখাটায় আমরা সেখানে পড়ছি স্পিভাক কি লিখেছেন ক্যাটাক্রেসিস নিয়ে। উনি লিখছেন ক্যাটাক্রেসিস কথাটার বাংলা আমি করলাম অপপ্রয়োগ, যাতে সহজবোধ্য হয়।
ইংরেজিতে কথাটা সহজবোধ্য নয় বলে আমি প্রচুর গালাগাল খাই, এহেন শব্দের একটা আপাত দুর্বোধ্য প্রতিশব্দ বানানো কর্তব্য বলে ধরলাম। গ্রিক কাটার এ প্রসঙ্গে অর্থ অতি এবং ক্রিসেইন এর অর্থ ক্ষয়িষ্ণু ব্যবহার। সুতরাং এই মুহূর্তের জন্য আনুষ্ঠানিকভাবে নিবেদন করছি কাটাক্রিসিসের বাংলা অতিক্ষয়। কাটাক্রিসিস যেমন মানে না জানলে বোঝা যায় না, অতিক্ষয় থাকুক সেই রকম। একমাত্র প্রভেদ, এ কথা আর কোনোদিন ব্যবহার হবে না, বুদবুদের মতো ফেটে যাবে, থেকে যাবে এই বিভেদিত মুহূর্তটির জন্য কাটাক্রিসিসের র্যাডিক্যাল কাটাক্রিসিস, আমূল অতিক্ষয়, সত্য একটি অতি ক্ষয়িষ্ণু শব্দ। সুতরাং উনি যেটা বলার চেষ্টা করছেন যে কোথাও যেন একটা চিন্তার যখন রূপান্তর হচ্ছে, চিন্তাকে যখন অনুবাদের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছে, চিন্তা ভাবনা ব্যক্ত হচ্ছে, তখন একটা দুর্বোধ্যতা, কোথাও একটা যেন না পৌঁছানো, মানে পুরো পরিপূর্ণভাবে না পাওয়াটা রয়ে যাচ্ছে। এবার তিনি বলছেন, তিনি একটি সাংঘাতিক শব্দ ব্যবহার করলেন, বিভেদিত, বিভেদনা। এই ভাবনাটা উনি ব্যবহার করছেন জাক দেরিদার যে খুব গুরুত্বপূর্ণ লেখা ডিফারেন্স, সেইটার অনুবাদ হিসেবে। সেটা নিয়ে আমরা বলবো। এখানে উনি আরেকটি কথা বলছেন যে হাইডেগারে ফিরে আসছেন, এই কথার সূত্রে উনি হাইডেগারে আসছেন। আমাদের বারে বারে হাইডেগারে আসতে হবে, কারণ ভাষা সম্পর্কে হাইডেগার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, তার তাৎপর্যপূর্ণ কথা বলছেন, এবং উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হচ্ছে হাউস অফ বিইং। এই যে চিন্তা, থটস, এটা আশ্রয় নয় হচ্ছে সত্তার আশ্রয় হচ্ছে ভাষা, সেইখানে থেকে যাচ্ছে। হাইডেগার সৎ ও সত্তাবাদের অন্টিকোলজিক্যাল বিভেদের চিন্তাকে দেরিদা মৌলিক বিভেদনা ও অতিক্ষয়ের মাধ্যমে পুনর্বীক্ষণ করছেন। এটা স্পিভাক বলছেন যে মৌলিক বিভেদনা, ডিফারেন্সের ভাবনা ও অতিক্ষয়, কাটাক্রিসিস, এই দুটোর মধ্যে দিয়ে উনি দেখছেন, এবং তার থেকে এসছে নিম্নলিখিত প্রতিজ্ঞা। উনি লিখছেন, ভাষার প্রথম ব্যবহার অনুবাদ প্রতীক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভাষার যে ব্যবহার এবং যে প্রাথমিক যে ব্যবহার, সেটা আসলে এক ধরনের অনুবাদ না হলেও অনুবাদ প্রতিম। এই যে শব্দটা উনি ব্যবহার করলেন অতি ক্ষয়িষ্ণু অর্থে, এটি একটি শব্দ তার নিজের মূলবিহীন তর্জমা, যে চিন্তাকে ব্যক্ত করা হচ্ছে ভাষায়, সেই ভাষা। আচ্ছা, এটা একটা ইকো হচ্ছে কেন? হ্যাঁ অনির্বাণদা, আমি অন রেখেছিলাম, সেজন্য হতে পারে, আমি অফ করে দিচ্ছি। এবার আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেইটা হচ্ছে মূলবিহীন তর্জমা, শব্দের অখণ্ড অস্তিত্ব মূলের তথা মূলাধারের চির বিভেদিত বাসনা। খুব কঠিন একটা কথা উনি লিখলেন, যে অত্যন্ত জটিল একটি কথা, শব্দের অখণ্ড অস্তিত্ব মূলের তথা মূলাধারের চির বিভেদিত বাসনা। এখানে ফ্যালগোসেন্ট্রিজম, এই ভাবনাটার মধ্যে উনি ঢুকে যাচ্ছেন। লোগোস এবং ফ্যালাস এর যে কেন্দ্রায়ন, যে চিন্তায় পুরুষ চায় জ্ঞান অথবা কর্ম, আর নারী চায় পুত্র, এই যে হেটেরোনর্মেটিভ যে ডিসকোর্স, এটার মধ্যে একটা ফাটল ধরিয়ে দিলেন। এবং সত্যকে উনি বলছেন অতি ক্ষয়িষ্ণু শব্দ, যেটাকে আমরা পরম শাশ্বত ধ্রুব বলে মনে করি, ভাবি, সেটা আসলে এক ধরনের কাটাক্রিসিস, তার মধ্যে দিয়ে ক্ষয়ের নানান ধরনের পরত রয়ে গেছে। এইভাবে উনি ঢুকছেন। এইবার আমরা দেখব যে হাইডেগারের সূত্রে আমরা যদি প্রথম লেখাটা থেকে, যেটা হোয়াইট মিথোলজি, মেটাফর ইন দ্য টেক্সট অফ ফিলসফি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে চুপিসারে চিন্তা এবং অনুবাদের মধ্যখানে মেটাফর বসে আছে। দেরিদা তার একটা পরবর্তী ক্ষেপ লিখছেন, দ্য রিট্রেট অফ মেটাফর। আচ্ছা, প্রথম যে লেখাটা হোয়াইট মিথোলজি, সেটার অনুবাদ গায়ত্রী করেছিলেন শ্বেত পৌরাণিকী। এবার আমরা দেখব হচ্ছে রিট্রেট অফ মেটাফর,
এখানে উনি কি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, এবং পাঠ নিয়ে আমরা এখানে আলোচনা দেখব। এটা হচ্ছে আমার কানেকশন গুলো সব মুশকিলের হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই বইটা কি আপনাদের কাছে রয়েছে যেটা আমি পাঠিয়েছিলাম? সেই বইয়ের 69 পেজ, আপনারা একটু দেখবেন। বইয়ের নামটা বলো, আমি ডিসপ্লে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে, যেটা আমি পাঠিয়েছিলাম, সাইকি। হ্যাঁ, আমি ডিসপ্লে করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি ওনাদের দিয়েও ছিলাম, আর আমি ওটাকে ডিসপ্লেও করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই বইয়ের 69 পাতায় একটা কথা উনি লিখছেন। 69 আমাকে পেজ, একটু সময় দাও, আমি চলে যাচ্ছি প্রায়। হ্যাঁ, 69 পেজ আমি ডিসপ্লে করছি এবার। হ্যাঁ বেশ, লেখাটার টাইটেল হচ্ছে দ্য রিট্রিট অফ মেটাফোর, যেটা হচ্ছে ওই ওয়ার্ক মিথোলজির পরবর্তী ক্ষেপে বলা যেতে পারে আরেকটা উত্তর বা প্রস্তাবনা। সেখানে উনি লিখছেন প্রথমেই, ইন দ্য লেটার অন হিউম্যানিজম ইজ এ মুভমেন্ট that I cannot reconstitute here. One finds the sentence, thus then can about house the signs, thought works at constructing the house of being. যে কথাটা একটু আগে আমি বললাম, thought works at constructing the house of being, চিন্তার সাথে সত্তার সম্পর্ক। অনির্বাণদা একটু দাঁড়াবে, আমি স্ক্রিনটা শেয়ার করি, মানে সেটিংটা ওরকম করা আছে, তো তুমি একটু দাঁড়াও। মাসুদ, একটু স্ক্রিন শেয়ারের অপশনটাকে ওপেন করে দিস তো। হ্যাঁ মাসুদ, হ্যাঁ ওপেন করা আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, ওটা কান্ট শেয়ার স্ক্রিন, হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, এবারে আই থিংক হয়ে যাবে। ঠিক আছে, আমি পড়ছি। হয়ে গেছে অনির্বাণদা, হয়ে গেছে করে দিয়েছি। ও বেশ 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 বেশ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যে কথাটা বলছেন, এই যে কথাটা, the thought works at constructing the house of being, the joining of being, coming to assign and join man to inhabit the truth of being. And a little further, after quotation from Hölderlin, the talk about the house of being, বারে এই কথাটা আসছে, is no transfer of the image house to being, but by implication, inversely, one day will, by thinking the essence of being, more readily be able to think what house and to dwell are. সুতরাং আমরা যেখানে পাচ্ছি যে এখানে একটা ডুয়েলিং এর ব্যাপার আসছে, এবং হাউস এবং ডুয়েলিং এর প্রশ্নে আমরা চিন্তার একটি সমস্যার প্রসঙ্গ পাচ্ছি, এবং সেই সূত্রে অনুবাদের যে যেভাবে আমরা ভাবছি বা চিন্তা করছি, তার একটা আশ্রয় প্রয়োজন, এবং ভাষা হচ্ছে তার আশ্রয়, এবং সেটাকে একটা ঘর বলে মনে করা হচ্ছে। এই যে কোথাও যেন একটা চেনাচিনির ব্যাপার রয়েছে, যেটাকে বলা হচ্ছে চিরচেনা বোধ। এই যে আমরা অবিনির্মাণ, অনুবাদ, তর্ক, চিন্তা, সমস্যা, এসব নিয়ে যে কথা বলছি, আমাদের কথার মধ্যে এই বোধটা, এই ভাবনাটা কিন্তু বারেই এসে যায় যে এই কথাগুলো আমাদের জানা কথা, আমাদের চেনা কথা, কথার ভেতরে যে উদ্বৃত্ত, কথার থেকে যে কথাটা উপচে পড়ছে বা বাকি রয়েছে বা থেকে যাচ্ছে, এইটা কিন্তু যে কোনো কথার মধ্যেই রয়ে যায়। ওইটাকে আমরা আর ধরার মধ্যে বা ধর্তব্যের মধ্যে আনি না। এর ফলে সবকিছুই আমাদের চেনা চেনা লাগে। এই যে বইটা আমি দেখালাম, লিভিং ট্রান্সলেশন, এইখানে যে লেখাটা আমরা, আচ্ছা এটা হচ্ছে আমি পাচ্ছি অফ গ্রামাটোলজি। সেখানে স্পিভাক এই চিরচেনা বোধ নিয়ে একটা কথা বলছেন, সেটা আমি হেগেল থেকে নিচ্ছেন। উনি বলছেন, what is familiarly known is not properly known just for the reason that it is familiar. খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের যা কিছু শুনতে পাই, দেখি, ভাবি, চিন্তা করি, আমাদের সামনে প্রকট হয়, সেটা আমাদের খুব চেনা লাগে। যেমন আমাদের নিজের ঘর, যেখানে আমরা থাকি, বাস করি, এই যে হাউস, ডুয়েলিং, এর মতোই আমাদের খুব নিজের
কাছের মনে হয় এবং সেটা খুব চেনা। এই যে চিরচেনা বোধ, এটা খুব সমস্যা। When engaged in the process of knowing, it is the commonest form of self-deception. এবং এটার সাথে যখন জ্ঞান যুক্ত হয়, cognition, knowing, তখন এটা একটা সমস্যা এবং সেলফ ডিসেপশন হিসেবে আসে। And the deception of other people as well, to assume something to be familiar, to let it pass. তখন আমরা মনে হয় চেনা, তাই জন্য এটাকে ছেড়ে দিই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জার্মান শব্দ, gefallen zu lassen, যে খুব যেটা আমাদের চেনা চেনা লাগে, সেটার মধ্যে ভেতরের যে সমস্যা, ভেতরের যে নানান কলকাঠি, নানান যে গোলমাল গুলো আছে, নানান রকমের যে গতায়াত গুলো আছে, সেটাকে আমরা পরিচ্ছন্ন ভাবে, পরিষ্কার ভাবে না ধরে সেগুলোকে আমরা ছেড়ে দিই। সেটা আমাদের হাতের বাইরে পিছলে যায়, চলকে যায়। অন দ্যাট ভেরি অ্যাকাউন্ট, এইটাকে উনি বলছেন চিরচেনা বোধ। এইটা চিন্তার একটা সমস্যা। Knowledge of that sort, and with all its talking around, never gets from the spot, but has no idea that is the case, to display an idea in its original ursprünglich. এইখানে উনি এই শব্দটা ধরছেন, ursprünglich, অরিজিনাল। এই যে মূলের কথাটা বললাম, মৌলিক এবং প্রাথমিকের মধ্যে একটা দূরত্ব আছে, তার মধ্যে একটা চিন্তাগত দূরত্ব আছে, সেটা এই অবিনির্মাণ অনুবাদ লেখাটার মধ্যে আমরা পাই। এলিমেন্টস মিনস রিটার্নিং আপ ইন ইটস মোমেন্টস, অরিজিনাল এলিমেন্টস। সুতরাং একটা কোথাও যেন মূলকে খোঁজা এবং সেই মূলটাকে অনুবাদ করা হচ্ছে ভাষায়। এবং এই যে চিরচেনা বোধের যে প্রসঙ্গ আমরা কাটাক্রিসিসের জায়গা থেকে আমরা পেলাম, ঠিক সেই সূত্রেই আমরা অবিনির্মাণ অনুবাদ লেখাটার ভেতরেও আমরা পাবো। আপনাদের কাছে যদি ওই লেখাটা থাকে তাহলে 42 পাতায় দেখবেন উনি লিখছেন, আমি এটা পাঠিয়েছিলাম ওই বইটা, জাক দেরিদা টাইটেলে, কিছু প্রাসঙ্গিক কথা বা এরকম কিছু, প্রথম লেখাটা। এই বলেছি অবিনির্মাণের চোখে সববাদী অনুবাদ। সুতরাং আমরা একটা পাচ্ছি এখানে ভাবনা যে ডিকনস্ট্রাকশন এবং ট্রান্সলেশন, এটার মধ্যে একটা অঙ্গাঙ্গি যোগ পাচ্ছি। আমরা জাক দেরিদার লেখার মধ্যে পেয়েছি ডিকনস্ট্রাকশনের সাথে ডিসকোর্স অফ লিগালিটি, ল এর একটা যোগ। ডিকনস্ট্রাকশন ইজ জাস্টিস, দেরিদা এক জায়গায় বলবেন, ফোর্স অফ ল বলবেন। তার ওই লেখাটার মধ্যে দেরিদা বলবেন যে ডিকনস্ট্রাকশন আর জাস্টিসের মধ্যে একটা অঙ্গাঙ্গের সম্পর্ক আছে। কিরকম, সেটা সূত্রেই আমি অনুবাদের প্রসঙ্গে আসছি। যে ল, আইন, সেটা হচ্ছে এক ধরনের এনফোর্সমেন্ট, আর জাস্টিস হচ্ছে হোয়াট ইজ কামিং টু কামনেস, এই কথাটা উনি ব্যবহার করছেন, যে যেটা আসছে, হুইচ ইজ পারপেচুয়ালি অ্যারাইভিং, কখনোই এসে পৌঁছচ্ছে না, সেইটা হচ্ছে জাস্টিস, ন্যায়, যেটাকে কখনোই ছোঁয়া যায় না, ধরা যায় না, পিছলে যায়। যেমন কিনা শব্দের অভ্যন্তরে ঢুকে যখন তার অর্থকে আমরা টেনে বের করে, হিচড়ে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এই অর্থের উদ্গমটাকে পরিপূর্ণভাবে ধরার চেষ্টা করি, তখনই এক ধরনের অনুপস্থিতি, এক ধরনের না থাকা, যেন মানে ঘরের মধ্যে গৌড় থাকা, একটা বেঘর হওয়ার ব্যাপার তার মধ্যে থেকে যায়। আর জাস্টিস হচ্ছে সেটা, হুইচ ইজ পারপেচুয়ালি অ্যারাইভিং। সেই রকম ডিকনস্ট্রাকশনের সাথে অনুবাদের সম্পর্ক, যে অনুবাদটা আমি করতে যাচ্ছি সেটা পরিপূর্ণভাবে অনুদিত হচ্ছে না। এই যে পরিপূর্ণভাবে, সম্যকভাবে, সম্পূর্ণভাবে অনুদিত থেকে যাও, অনুদিত না হওয়া, কিছুটা একটা মানে অতিরিক্ত থেকে যাও, সেইটা কিন্তু ডিকনস্ট্রাকশনের সাথে, অবিনির্মাণের সাথে ভীষণভাবে সংযুক্ত। এবং সেটা কিভাবে পাঠের সঙ্গে যুক্ত, এটা দেখতে গিয়ে আমরা হাইডেগারের ওই অংশটা যেখানে দ্য রিট্রিট অফ মেটাফোর, সেখানে দেরিদা লিখছেন যে Heideggerian text appeared impossible to get around for others and for myself from the moment it was a question of thinking the worldwide epoch of metaphor in which we say we are, even though Heidegger treated metaphor only very elusively as such and by that name. And this very rarity will not have been insignificant. This is why I speak of the Heideggerian text.
সুতরাং এই যে টেক্সট শব্দটা উনি কিন্তু সেটাকে আন্ডারলাইন করছেন, ইটালিকে লিখছেন, যে এই যে টেক্সট মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটা বুনন, সেখান থেকে কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে হাইডেগারকে ধরতে পারা যায় না। ইট ইজ গোয়িং অ্যারাউন্ড, ঘুরছে। উঙ্গেহেত, এটা আমরা বিভিন্ন জায়গায় পাবো যে কিছু একটা ঘুরছে। আমরা পরে একটা আলোচনায় আমরা যখন ঢুকবো সেখানে দেখতে পাবো যে এই হন্টিং এর ব্যাপারটা রয়েছে, যেটা অনুবাদের ক্ষেত্রে অনুবাদ করতে গিয়ে ওই হন্টেডনেস, এই হন্টিং এর ব্যাপারটা হারিয়ে যাচ্ছে। আমরা শেষ লেখাটায় যখন আমরা অনুবাদের প্রসঙ্গে আসবো তখন আমরা দেখবো যে ওই হন্ট করা, ধাওয়া করা, কিছু একটা ঘুরছে চারিদিকে এবং সেটা ধাওয়া করছে। এই যে ঘোড়া, চারিদিকে ঘোড়া, আশেপাশে ঘোড়া এবং ধাওয়া করার যে ব্যাপার মধ্যে যে একটা মজা রয়েছে সেটা অনুবাদের ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। এখানে ওই টেক্সচুয়ালে এই বুননের মধ্যে ঘুরছে। কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে প্রথম লাইন, যে খুব গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত, যে স্পেক্টর ইজ হান্টিং ইউরোপ, স্পেক্টর অফ কমিউনিজম, এই যে ব্যাপারটা এখানে যে জার্মান শব্দটা ব্যবহার করা হয়েছে উঙ্গেহেত, গোয়িং অ্যারাউন্ড, আসলে হান্টিং না, কিছু একটা ঘুরছে চারপাশ দিয়ে, ইউরোপের চতুর্দিকে ঘুরছে, ঢুকতে পারছে না, ঢোকার চেষ্টা করছে, উঙ্গেহেত, হান্টিং হয়ে গেছে। অনুবাদের সমস্যা, বিরাট বড় সমস্যা। আমরা বহু বছর ধরে এই অনুবাদ আমরা পরে আমরা তৈরি হয়েছি, প্রস্তুত হয়েছি, কিন্তু অনুবাদের ভেতরে একটা বিরাট সমস্যা রয়ে গেছে, যে জার্মানে যখন বলা হচ্ছে উঙ্গেহেত, ঘোরাঘোরাই করছে, ঢুকতে পারছে না, ট্রান্সলেশন হয়ে যাচ্ছে হান্টিং। সেই রকম হাইডেগারকে পুরোপুরি পরিপূর্ণভাবে ধরা অসম্ভব হয়ে পড়ছে, কারণ এটা চিন্তার সঙ্গে যুক্ত, কোয়েশ্চেন অফ থিঙ্কিং, চিন্তার প্রশ্নের সাথে যুক্ত। এই জন্য দেরিদা যে শব্দটা ব্যবহার করছে, আই ডু সো টু আন্ডারস্কোর উইথ এ সাপ্লিমেন্টারি লাইন, ট্রেইন শব্দটা ব্যবহার করছেন, যে কিছু একটা যখন বলতে যাই তখন কিছু একটা বাদ পড়ে যায়, তখনই প্রয়োজন হয় সাপ্লিমেন্টে, পরিশিষ্ট কিছু একটা প্রয়োজন। এবং সাপ্লিমেন্ট শব্দটা যা ফরাসিতে যে ব্যবহার করা হচ্ছে সেটা দুটো অর্থ বেরিয়ে আসছে, একটা হচ্ছে টু সাপ্লান্ট অ্যান্ড টু সাপ্লাই, যে কিছু একটা যোগ দেওয়া হচ্ছে এবং কিছু একটা সরিয়েও দেওয়া হচ্ছে। সুতরাং একই সঙ্গে ওই যে আউকে হবে এর মধ্যে যেরকম গেইন এবং লস পরের স্টেজটায় মধ্যে কিছুটা থেকে যাচ্ছে, আবার কিছু নতুন কিছু বেরিয়ে আসছে, সেই রকম সাপ্লিমেন্টেশনের মধ্যে রয়েছে এই যে লজিক অফ সাপ্লিমেন্টারি, কিছু একটা বাদ পড়ে যাচ্ছে, আবার কিছু নতুন কিছু যুক্ত হয়ে যাচ্ছে। এই দুটো একই সঙ্গে ঘটছে, দুটো একই সঙ্গে ঘটছে, এইটাই হচ্ছে লজিক অফ সাপ্লিমেন্টারিটি। দেরিদা শব্দটা ব্যবহার করছেন ট্রেইন, এটা একটা বিশেষ ধরনের মুদ্রা। I do so to underscore with a supplementary line that for me is not a matter of considering only the stated propositions, the themes and theses of the subject of metaphor as such, his treatment of language, and more rigorously his treatment of the trait of the trait in every sense, and of the trait as a tracing incision. এইখানে ওই শব্দটা ব্যবহার করছেন, যেটা প্রথমে আমি যেটা গ্রামাটোলজি থেকে দেখালাম, যে স্পিভাক তার অনুবাদ করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ছেন। উনি নিজেই কবুল করছেন যেটা আমি কি করব, যে ইনসিশন এই শব্দটাকে আমি কিভাবে ব্যবহার করব, টু ব্রিচ, টু ব্রচ, না অন্য কিছু, এটা ধরতে পারছি না। এই যে অনুবাদের সমস্যা, এই যে সমস্যা, এইটাই হচ্ছে অপারিয়ার সমস্যা, আনক্রসেবল, এক ধরনের ওই জায়গায় ইনফিনিটি বসে আছে, খুব প্রক্সিমেট, খুব কাছাকাছি, নিকটের, একদম নিকটে, কিন্তু তার ভেতরে একটা বিরাট বড় দূরত্ব যেটাকে ধরতে পারা যাচ্ছে না। এইভাবে অনুবাদকে চিন্তা করা, যে নিকটের খুব নিকটে, কিন্তু ওই নিকট আর আরেক নিকটের মাঝখানে একটা অসম্ভব দূরত্ব রয়েছে, যেটাকে কখনোই ওই দুই নিকটের মধ্যে সম্পর্কিত করা যাচ্ছে না। এই যে ব্যবধান, এই যে চিরকালীন ব্যবধান, এইটাই হচ্ছে ভাষা বা চিন্তার সমস্যা, এইটাই হচ্ছে a trait of the incision is therefore veiled, withdrawn, but it is also the trait that brings together and spaces out both the veiling and unveiling. কিছু একটা খুলে দেখানো হচ্ছে এবং সেই খোলাটা আসলে লুকিয়ে ফেলা, crypt, the withdrawal and the withdrawal of the withdrawal, the retreat of the retreat. দেরিদা যেভাবে লিখছেন, একে অনুবাদ করা একটা অসম্ভব ব্যাপার। সুতরাং
এই যে ইনসিশন, যে কিছু একটা খুলে বলা হচ্ছে এবং খুলে বলা মাত্রই সেটা যে আসলে লুকিয়ে ফেলা, এইটাই হচ্ছে চিন্তার সমস্যা, এটাই হচ্ছে ভাষার ব্যাপার। চিন্তাকে ভাষায় অনুদিত করার যে সমস্যা, কিছু বলতে গিয়ে, কিছু ব্যক্ত করতে গিয়ে কিছু রয়ে যাচ্ছে, অবশিষ্ট রয়ে যাচ্ছে, এবং তার জন্য প্রয়োজন হচ্ছে দ্য লজিক অফ সাপ্লিমেন্টারিটি। রাগ দেরিদার একটা গুরুত্বপূর্ণ আরেকটা লেখা রয়েছে, দ্য কপিউলা এন্ড দ্য সাপ্লিমেন্ট। সেখানে ওই যে কপিউলাটা হচ্ছে ওই ভাষার মধ্যে ব্যবহার করা তিঙন্ত প্রকরণ, যেটা আমরা সংস্কৃত ভাষায় তিঙন্ত, অ্যাম, ইজ, আর ইত্যাদি। হি ইজ রাগ, এই যে ইজ, এই ইজটা উনি থার্ড ব্র্যাকেটে, তৃতীয় বন্ধনীর মধ্যে লিখছেন, ওইটা প্রয়োজন হচ্ছে না, ওইটা হচ্ছে কপিউলা। ওইটা সরিয়ে দিলে ওইটা যুক্ত করছে দুটো শব্দকে, ওটা যেই সরিয়ে নেওয়া হচ্ছে তখন সাপ্লিমেন্ট হুড় করে বেরিয়ে আসছে। এই যে সাপ্লিমেন্ট যে বেরিয়ে আসা, এইটাই হচ্ছে রাজনীতি, এইটাই হচ্ছে চিন্তার রাজনীতি, অবিনির্মাণের চিন্তার অবিনির্মাণী রাজনীতি। এটাকে পারফর্মেটিভ অফ রাইটিং, পারফর্মেটিভ রাইটিং। হাইডেগার হয়তো এটাকে বলবেন আউফ্রিজ, যেরকম আতাম, ব্রিচিং, ব্রোচিং, ইনসিশন, যেখানে কিছু একটা সিদ্ধান্তে যাওয়ার আগেই আরো অসংখ্য অল্টারনেটিভস গুলো বেরিয়ে আসছে। আউফ্রিজ, রিট্রেট অফ দ্য মেটাফোরের দেরিদা ঠিক এই জায়গাটা ধরছেন। সুতরাং আমরা আলোচনার মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এক হচ্ছে চিন্তা, এবং চিন্তাকে অনুবাদ করা হচ্ছে ভাষায়, এবং তার মাঝখানে বসে আছে রূপক, এবং সেই রূপকের যে বিস্তৃতি সেটা বিরাট বড় এক বিস্তৃতি, যে বিস্তৃতিটাকে চিন্তার মধ্যেও ধরা যাচ্ছে না। ইনভ্যাজাইনেশন মানে ভেতরে একটা কিছু একটা ছিল, সেটা ফেটে গিয়ে এমন একটা আকার ধারণ করলো যেটাকে আর ধরা যাচ্ছে না। তাই জন্য স্পিভাক অসম্ভব কথাটা এখানে লিখেছেন, যে একটু আগে যেটা পড়লাম, যে মূলবিহীন তর্জমা, শব্দের অখণ্ড অস্তিত্ব, মূলের তথা মূলাধারের চির বিভেদিত বাসনা, এই যে বিভেদনা। সুতরাং grasping the writer's presuppositions as they inform his or her use of language, as they develop into a kind of singular code, is what Jacques Derrida calls entering the protocols of a text. Not the general laws of the language, but the laws specific to the text. And this is why it is my sense that translation is the most intimate act of reading. এইটা হচ্ছে স্পিভাকের একটা গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা। Translation is the most intimate act of reading. I surrender to the text when I translate. এই পাঠের মধ্যে একসঙ্গে দুটো বৈঠক চলছে। এক হচ্ছে পাঠের অন্তরের যে যুক্তি, পাঠ প্রক্রিয়ার ভেতরে যে যুক্তিটা তৈরি হচ্ছে, যা অনুষঙ্গ বা কনটেক্সটের মধ্যে দিয়ে, এবং পাঠের অন্তর্গত যে শব্দাবলী বা মেটাফোর, এবং যাকে আমরা বলি বয়ান, ডিসকোর্স, তার উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। আর আরেকটা হচ্ছে লেখকের নিজস্ব অভিপ্রায়, তার যে ইন্টেনশনালিটি, যে এইসব মানে যে ছড়ানো জড়ানো যে ভাষা, যে কাটাকুটি জট, তার যে গ্রন্থি, যেটাকে এক রৈখিকতা দেওয়ার চেষ্টা করে, একটা সংহত রূপ দেওয়ার চেষ্টা করে, যুক্তিতে পেশ করে, তার যুক্তির বাইরের একটা অন্য জিনিস, যার অর্থ পরিধিকে ওইভাবে ধরা যায় না, কিছু একটা পিছলে যায়। এবং সেটাই হচ্ছে মানে মেটাফোরের আপন ছন্দে ঘুরে বেড়ানো, যাকে ধরতে পারা যাচ্ছে না। তাই জন্য অনুবাদ হচ্ছে আসলে এক ধরনের পাঠ। কিরকম পাঠ? ইন্টিমেট অ্যাক্ট অফ রিডিং। আমি ভিডিওটা অন নেই জন্য আমি দেখাতে পারছি না। স্পিভাকের একটি গুরুত্বপূর্ণ বই রিডিংস, সেখানে উনি একটি তাৎপর্যপূর্ণ কথা বলছেন এবং বর্তমান সময়ের সাথে খুব ভীষণভাবে প্রাসঙ্গিক। উনি বলছেন যে কিরকম রিডিং, কি ধরনের? a painstaking learning of the language of the other. কম্পারেটিভ ট্রান্সলেশনের কথা বলছেন, পেইনস্টেকিং লার্নিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য আদার। যখনই আমরা অনুবাদ করছি তখন অন্যের ভাষার যে কাঠামো, তার যে তরিকা, তার ভেতরকার অন্তর্গত যুক্তি, বয়ান, তার যে চলাচল গতা, এইটাকে বোঝা, ধরা এবং সেটাকে শেখা। পেইনস্টেকিং লার্নিং, এটা খুব সহজ ব্যাপার না। This training can also come through cultural rearing. এই রেয়ারিং এর প্রশ্নটা উনি আনছেন এবং এই বইয়ে অন্য জায়গায় উনি দেখাচ্ছেন, এই শব্দটা উনি ব্যবহার করছেন এডুকেশনের বদলে। এডুকেশনটা অনেক মনে হচ্ছে
যে একটা খুব তার একটা নির্মিতির এক বিশেষ প্রকরণের নানান ধরনের একটা সীমাবদ্ধতা হয়তো রয়ে আছে, কিন্তু রেয়ারিং খুব খোলামেলা একটা শব্দ, often compromised by gender and class. In other words, only women and servants must think of others. The babus and their children think of themselves, and the queer generally remain in hiding. This is a general description. As I moved to India, it is amazing to see in my own class how different the treatment of women and servants is. To observe how the children and the babus behave. এইখানে উনি নিম্নবর্গ এবং তার সম্পর্কিত চিন্তাটা নিয়ে আসছেন যে ভারতবর্ষের নিম্নবর্গ শ্রমিকা ঝিদের যেভাবে ট্রিট করা হয় দেখা হয়, আর অপর প্রান্তে ভদ্রলোক তার ভদ্রলোকের ছেলে মেয়েদের কিভাবে তারা কিভাবে ব্যবহার করে। এবং এর মাঝখানে ওনার বক্তব্য হচ্ছে, এর মাঝখানেই হচ্ছে লিটারেরি রিডিং। দ্য task of the translator is to facilitate this love between the original and the shadow, a love that permits, frame, holds the agency of the translator and the demands of his or her imagined or actual audience at bay. সুতরাং কোথাও একটা রিস্ক, একটা ঝুঁকি নিয়ে ফেলা। এই কথাটা বলতে গিয়ে এই লেখাটা দিয়ে, এই ব্রিজিংস বইটার ইন্ট্রোডাকশনে উনি লিখছেন, there are many intellectuals who condone violence and even endorse it without much thought. Those who work for peace know that if violence is used to bring about a change in the polity and to secure borders, it will become a poisonous habit that will destroy a new nation. Once again, the training of the imagination into a will for peaceful social justice, rather than winning all conflicts by violence, may only be brought about by sustained attention to detail and sustained training into suspending oneself in the interest of the other persons or persons. এইখানে উনি এই কথাটা বলছেন, এই যে অনুবাদের যে রাজনীতি, এই অনুবাদের রাজনীতির গোড়ায় হচ্ছে সাসপেন্ডিং ওয়ানসেলফ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য আদার। আমি নিজে যেভাবে জগৎটাকে বুঝতে চাই বা বুঝতে পারি, আমার ভাষা, আমার চিন্তার চেনা অভ্যেসের মধ্যে দিয়ে, তার গতার ব্যবহার, তার মুদ্রাগুলি আমার সব জানা, এই চেনা জগতের, অভ্যস্ত জগতের মধ্যে থেকে আমরা যেভাবে ভাষাটাকে ধরি বুঝি, যখনই অন্য ভাষার অন্য জগতের মধ্যে আমি পড়ি একজন আগন্তুকের মতো, তখন আমাকে আমার ওই আমিত্বটাকে সাসপেন্ড করতে হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, টু ওয়ানসেলফ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য আদার। এইটাই হচ্ছে পাঠের ভেতরে ঢোকার, পাঠের অভ্যন্তরে ঢোকার একটা গুরুত্বপূর্ণ তরিকা উনি দিচ্ছেন, এবং এই তরিকাটা হচ্ছে একটা রাজনৈতিক তরিকা। এই জন্য উনি যে কথাটা বলছেন, মোস্ট ইন্টিমেট অ্যাক্ট অফ রিডিং, আই সারেন্ডার টু দ্য টেক্সট ওয়েন আই ট্রান্সলেট। অপরের যে বয়ান, যে লেখাটা আমি অনুবাদ করতে যাচ্ছি, তার ভেতরে ঢুকতে হবে, এবং সেই পাঠ যেটা আসলে এক ধরনের পরিপাঠ্যতা, টেক্সচুয়ালিটি, অনেক ধরনের পাঠ ছড়িয়ে মরিয়ে আছে, তার মাঝখানে গিয়ে আমি প্রবেশ করছি। এবং প্রবেশ করতে গেলে এই যে আমি প্রবেশ করছি, এই আমিত্বটাকে কোথাও যেন নাকচ করতে হবে, আমিকে মেরে 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 অপরের ভেতরে ঢোকা। এই হচ্ছে লিটারেরি রিডিং এর জায়গা। and it can undo that act of violence perpetrated on others. এই হচ্ছে রাজনৈতিক বক্তব্য, এবং উনি লিটারেরি রিডিং এর কথা বলছেন। ট্রেনিং অফ দ্য ইমাজিনেশন ইনটু এ উইল ফর পিসফুল সোশ্যাল জাস্টিস। এইখানে হচ্ছে কল্পনার অভিযান, যে আমাদের চিন্তাকে, কল্পনাকে এমন ভাবে ট্রেন করতে হবে যাতে আমরা অন্যের চিন্তার মধ্যে প্রবেশ করতে পারি, এবং খুব নতজানু হয়ে, এটা কখনোই একটা হিংসাত্মক ভাবে ভায়োলেন্সের মধ্যে দিয়ে না। এইবার উনি একটা অনুবাদ করে দেখাচ্ছেন, যে অনুবাদটা কিভাবে একটা সমস্যার মধ্যে পড়ছে, তার যে পলিটিক্স অফ ট্রান্সলেশন লেখাটার মধ্যে। সেখানে উনি কি অনুবাদ করছেন, দাঁড়ান, অনুবাদ করছেন রামপ্রসাদের একটা গান, এবং দেখা যাচ্ছে অনুবাদে কি সমস্যাটা ঘটে গেছে। গানটা হচ্ছে মন কেন মার চরণ ছাড়া। আপনাদের কাছে যদি স্পিভাকের পলিটিক্স অফ ট্রান্সলেশন লেখাটা থাকে তাহলে আপনারা পাবেন। মাঝামাঝি জায়গায় এসে দেখাচ্ছেন, মন কেন মার চরণ ছাড়া, ও মন ভাব শক্তি পাবে মুক্তি,
ভাবশক্তি পাবে মুক্তি, বাদ দিয়া ভক্তি ধরা, সময় থাকতে না দেখলে মন, কেমন তোমার কপাল পোড়া। মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বাঁধেন আসি ঘরের বেড়া, মায়ে যত ভালোবাসে বুঝা যাবে মৃত্যু শেষে, মনে দণ্ড দুচার কান্নাকাটি, শেষে দেবে গোবর ছড়া। এই অনুবাদটা উনি দেখাচ্ছেন এই যে কয়েকটা জায়গায় যে শক্তি, ভাবশক্তি, এই যে একজন বাংলা জানা ফরাসি লেখিকা উনি অনুবাদ করছেন, মাইন্ড থিঙ্ক পাওয়ার, ফর ফ্রিডমস ডাওয়ার, বাইন্ড পাওয়ার উইথ লাভ রো। এবং শেষে উনি যেটা লিখছেন যে a couple's minutes tears and lashings of water, cow dung pure, মলে দ্বন্দ্ব দুচার কান্নাকাটি, শেষে দেবে গোবর ছড়া। এই যে আক্ষরিক অনুবাদ, তার প্রতি অক্ষে উনি যে অনুবাদটা করছেন সেটা হচ্ছে এরকম, why have you my soul, এই যে mon ami is admittedly less heavy in French, left Mars fit, oh mine meditate upon শক্তি, শক্তি শব্দটা উনি রেখে দিচ্ছেন, you will obtain deliverance, bind those holy feet with the rope of devotion, in good time you saw nothing, and that is indeed your sorrow, to play with her faithful one. She appeared to me in the form of my daughter and helped me to repair my enclosure. তনয়া রূপেতে বাঁধেন আসি ঘরের বেড়া, it is at death that you will understand Ma's love. Here they will shed a few tears, then purify the place. খুব সাধারণ ভাবে লিখে দিলেন, একদম গোবর ছড়াকে লিখলেন, here they will shed a few tears, then purify the place. এইবার উনি ব্যাখ্যাটা করছেন যে কি হচ্ছে, mere reasonableness will allow rhetoricity to be appropriated, put in its place, situated, seen as only nice. Rhetoricity is put in its place that way because it disrupts. The relationship between logic and rhetoric, between grammar and rhetoric, is also a relationship between social logic, social reasonableness, and the disruptiveness of figuration in social practice. These are the first two parts of our three-part model, but then rhetoric points at the possibility of randomness, of contingency as such, dissemination, the falling apart of language, the possibility that things might not always be semiotically organized. খুব গুরুত্বপূর্ণ কথা, যে ভাষা ভেঙে পড়ছে, ভাষার ভেতরকার কাঠামো ভেঙে পড়ছে, things might not always semiotically organized, arranged. যে সবসময় এই যে বক্তব্য হচ্ছে আমাদের, আবার যদি পেছনে ফিরে যাই মার্জিনস অফ ফিলসফি, সেখানে দেরিদার প্রথম যে লেখা, প্রথম না দ্বিতীয় যে লেখাটা, দ্বিতীয় যে অধ্যায় রেফারেন্স, দ্বিতীয় যে প্রবন্ধ, সেইখানে তিনি এই কথাটাই যেন বলছেন, রেফারেন্স ইজ নাইদার ওয়ার্ড নর আ কনসেপ্ট। এইটা উনি বোঝার চেষ্টা করছেন যে কিছু একটা ছলকে বেরিয়ে যাচ্ছে, কোথাও কিছু একটা আসতে চিরন্তন বিলম্বনের মধ্যে পড়ছে এবং সেটা এসে পৌঁছচ্ছে, এর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করছেন যে ভাষার ভেতরে একটা অভ্যন্তরে ভাঙচুর রয়েছে, এবং সেটাকে যদি আমরা আরেকটু অন্যরকম ভাবে একটু বাড়িয়ে এগিয়ে গিয়ে যদি ভাবি যে আমার যে আমি, তার ভেতরে একটা সর্বক্ষণ ভাঙচুর চলছে, এবং ভাষার ভেতরকার যে ভাঙচুর, আমার চিন্তার যে ভাঙচুর, তার মধ্যে কিভাবে সংযোগ তৈরি হচ্ছে। এই সংযোগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মানে হাতের বাইরে কিছু তবুও, কান্ট যেটাকে বলছেন পরের গম, describing a task that is outside the limits of the work undertaking, যে আমার যে কাজ, আমার হাতে যে আমি কাজটা ধরেছি, সেই কাজটা আমার নাগালের বাইরে, হাতের বাইরে। হাত খুব গুরুত্বপূর্ণ, গ্রিফে ধরতে চাচ্ছি কিন্তু ধরতে পারছি না, আমার নাগালের বাইরে। It is to be noticed that this paragraph belong not only to the work of mere reason but that of pure reason as well. And সেটাকে বলছেন এটা শুধুমাত্র এই যে mere reasonableness এর মধ্যে পড়ছে না, social rationality, social reasonableness এর মধ্যে পড়ছে না, এটা হচ্ছে pure reason, বড় যে ভাবনা তার মধ্যে রয়েছে। তাই জন্য ওই randomnessটা খুব গুরুত্বপূর্ণ। We transfer content because we must, knowing it cannot be done. We must, knowing it cannot be done. In translation, as in all communication, yet differently, we transpose level and texture of language because we must, knowing the idiom does not go over. Knowing that the idiom does not go over, it is this double bind
that the best and the most scrupulous translation hints at, by chance perhaps, a failure of translation, একটা perhaps, একটা অসম্ভাব্যতা মাঝখানে রয়েছে। উনি একটা বাক্য লিখছেন, মাইমেসিস হিটস ওয়েসিস বাই তুখে, যে অনুবাদ আমাদের করতে হবে, এইটা হচ্ছে ইম্পসিবল নেসেসিটি, কিন্তু কোনো কোনো সময় বেরিয়ে যায়, কখনো কখনো সেটা হিট করে যায়। ওনার নিজের একটি লেখার মধ্যে উনি লিখছেন, আই এম এট দ্য মোমেন্ট এনগেজড ইন ট্রান্সলেটিং মহাশ্বেতা দেবীজ নভেল ছটি মুন্ডা এবং তার তীর, published in 1980. In the last paragraph I translated, I made a choice of label when I came across the phrase মহাজনের কাছে হাত পা বাঁধা। উনি এটা অনুবাদ করছেন, arms and legs in hock to the money lender. ইউজুয়ালি যে ট্রান্সলেশনটা হয় সেখানে মর্টগেজ শব্দটা থাকে, কিন্তু উনি ইন হক শব্দটা ব্যবহার করছেন। এই কথাটা লেখার পর লিখছেন, but hawk is sufficiently confusing in its etymology to carry the promise of nuances. The translator must play such games. এই হক শব্দটা উনি আল হক আরবি শব্দ, সত্যের সাথে একটা সম্পর্ক আছে কিনা সেটা বোঝার চেষ্টা করেছেন অন্য একটি লেখায়। সুতরাং আমরা যেটা দেখছি যে স্পিভাক আমাদের সতর্ক করে দিচ্ছেন যে প্রতিশব্দ বদলের সুবিধায় চাপা পড়ে অসাম্যের ইতিহাস। অনুদিত সূত্রাবলী, কথায় কথায় অনুদিত গ্রন্থ, তার গ্রন্থিতে গ্রন্থিতে অন্য ইতিহাস থেকে অর্থ আহরণ করে, এবং এইভাবে এই চালটা চালতে গিয়ে এই যে মুদ্রাটা, যে চেনা মুদ্রা, অভ্যস্ত মুদ্রা, তার পাকের মধ্যে জড়িয়ে গিয়ে তার ফাটলের মধ্যে পড়ে ওই যে অসাম্যের ইতিহাস, ভেতরে যে একটা বিভেদনার একটা বিরাট বড় খপ্পর রয়েছে, সেটা আমরা ভুলে যাই। এই বিস্মরণটা কিন্তু একটা জ্ঞানতাত্ত্বিক বিস্মরণ। আমরা একটা তালিকা খুব দ্রুত বলে দিই যে গৌতম ভদ্র এবং শিবাজী বন্দ্যোপাধ্যায় এই দুজন যখন 91, 92, 93 সালে এই সমালোচনামূলক তত্ত্বের অনুবাদ করছেন বা লিখছেন, তখন একটা তালিকা তৈরি করেছিলেন। তালিকা তৈরি মানে তাদের লেখা থেকে এই তালিকাটা তৈরি হয়েছে, যেখানে এই কনসেপ্ট, মেটাফোর বা কনসেপ্ট বা শব্দগুলোকে কিভাবে বাংলায় অনুবাদ করা হয়েছে। আমি গৌতম ভদ্রের অনুবাদগুলো পরপর পড়ে যাচ্ছি। তালিকাটার মধ্যে রয়েছে অতি কথা, তাকে মিথ, অতি কথা, মনেস্টিক অদ্বৈতবাদী, সাবঅর্ডিনেট অধীন বা তাবে শব্দটা ব্যবহার করা হচ্ছে, স্পেসিফিসিটি অনন্যতা, প্লুরালিস্টিক অনেকত্ববাদী, সাবজিউমড অন্তর্নিবিষ্ট, ফ্যান্টাসি কল্প, কিনশিপ আত্মীয় সম্পর্ক, প্যারাডাইম খুব গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে আদি কল্প। এখানে আমাদের চিন্তা করতে হবে যে প্রতিশব্দ বদল হচ্ছে সিনোনিমাস, নাকি কনসেপ্টটাকে ধরে অন্য ধরনের একটা ভাবোচ্চারণ। এই 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 ব্যাপারটা কিন্তু বারে বারে আমাদের লক্ষ্য করতে হবে অনুবাদের ক্ষেত্রে। আড়াআড়ি, খাড়াখাড়ি, হরাইজন্টাল, ভার্টিক্যাল, হিস্টোগ্রাফি ইতিহাসবিদ্যা, এলিট উচ্চকোটি বা উচ্চবর্গ, টিরিওলজি উদ্দেশ্যবাদ, ইউটিলিটারিয়ানিজম উপযোগিতাবাদ, এলিয়েনেশন এটা রণজিৎ গুহ অনুবাদ করছেন ঐতরিকতা, খুব গুরুত্বপূর্ণ অনুবাদ, বহুভাবে এটা প্রশ্নায়িত হয়েছে এবং বহুবার এটা অনুবাদের মধ্যে এসছে। সাবজেক্ট কর্তা অথবা বিষয়ী, বিষয়ী শব্দটা ভীষণভাবে বাংলায় এখন চলে এসছে, যদিও সাবজেক্ট স্পিভাক অনুবাদ করছেন কর্তা। ক্ল্যান কৌম, টোটেম কলকেতু, ক্যারিজমা কুহক, ডোমেইন ক্ষেত্র, সাইট ডাঙা, সেমিওলজি চিহ্ন বিজ্ঞান, ডিসপ্লেসমেন্ট চ্যুতি, হায়ারার্কি থাক বন্ধ বা থাক বন্দি, কনসেপ্ট ধারণা, পজিটিভিজম দৃষ্টবাদ, ইন্ডিজেনাস দেশজ, কনস্ট্রাকশন নির্মাণ, ডিকনস্ট্রাকশন বিনির্মাণ। স্পিভাক অনুবাদ করছেন অবিনির্মাণ। তিনি বলছেন যে বাংলায় একটাই শব্দ আছে যেটা একই সঙ্গে দুটো উপসর্গ যুক্ত হয়ে একটা অন্য রকমের মানে তৈরি করছেন, অবিনশ্বর। সেই সূত্র ধরে উনি বিমল কৃষ্ণ মতিলালের সঙ্গে একটা কথোপকথনের মধ্যে দিয়ে অবিসংযোগ উনি প্রস্তাব করেছিলেন। বিমল মতিলাল অবিসংযোগ শব্দটা ব্যবহার করা যেতে পারে ন্যায় বৈশেষিকের জায়গা থেকে, সেখান থেকে সরে গিয়ে উনি তার যে এই যে অবিনির্মাণী চাল সেটাকে খেলে দিয়ে উনি শব্দটার অনুবাদ করছেন অবিনির্মাণ, একসঙ্গে অবি উপসর্গ যোগে। সাবঅল্টার্ন নিম্নকোটি অথবা নিম্নবর্গ, হাইপোথিসিস প্রকল্প, মডেল প্রতিকল্প,
ইন্টারসেকশন প্রতিচ্ছেদ, ডমিনেশন প্রভুত্ব, এম্পিরিসিজম প্রয়োগবাদ, আইডিওলজি শব্দটা হচ্ছে ভাবাদর্শ, হাই কালচার মার্গ সংস্কৃতি, ফোক লোক, অবজেক্ট বিষয়, ন্যারেশন বয়ান, ডিসকোর্স, অদ্ভুত একটা শব্দ ব্যবহার করছেন বহস গৌতম ভদ্র, পুরো ইমান ও নিশান জুড়ে এই শব্দটাকে ব্যবহার করছেন। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি যে অন্যান্য যারা অনুবাদ করছেন, অশোক সেন, শিবাজী বন্দ্যোপাধ্যায়, অরিন্দম চক্রবর্তী ভাইরা, তারা কিন্তু প্রতর্ক শব্দটা ব্যবহার করছেন ডিসকোর্সের ক্ষেত্রে। এই 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 ডিসকোর্সের যে অনুবাদ কি হচ্ছে, আমরা শেষ লেখাটায় যখন অনুবাদের কথাটা বলবো চিরন্তন সরকারের, আপনারা ওই 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 বইটা একটু বের করবেন, শেষ লেখাটা যেখানে দেরিদার লার্নিং টু লিভ ওই লেখাটার অনুবাদ করছেন, এটা আমরা এক্ষুনি আলোচনা করব। টেক্সচার বুনট, ইনভার্সন বিপর্যয়, সায়েন্টিজম বিজ্ঞানবাদ, সোসাইটি সমাজ, কোলাবোরেশন সহকারিতা, হেট্রোজিনিটি সাংকর্য, সেক্ট সম্প্রদায়, মিডিয়েটর যোজক, কনভার্জেন্স যৌগপদ্য, প্যাটার্ন রূপকল্প। শিবাজী বন্দ্যোপাধ্যায় ক্লোজারের অনুবাদ করছেন আটক ফাটক, অদ্ভুত একটা অনুবাদ, আটক ফাটক ক্লোজার। সাইন চিহ্ন, সিগনিফায়ারের অনুবাদ করেছেন চিহ্নক, সিগনিফাইড চিহ্নন, কনস্ট্রাক্ট নির্মিতি, ট্রান্সেন্ডেন্টাল সিগনিফাইড পরম চিহ্নন, প্যারাডাইম পরিকল্প, যেটা কিনা গৌতম ভট্ট ছিল হচ্ছে প্রতিকল্প, এখানে হয়েছে পরিকল্প। টেক্সট পাঠ, ডিসকোর্স, ডিসকোর্স হচ্ছে বয়ান, স্পিচ বা পারোল বাচন, বিনির্মাণ ডিকনস্ট্রাকশন উনি করছেন বি হাইফেনেটেড নির্মাণ, বাইনারি অপোজিট বিপরীত যুগ্মপদ, লাং ভাষাতন্ত্র, রেশনালিজম যৌক্তিকতাবাদ, প্রবলেমেটিক সমস্যাপদ। এই তালিকা আর কতটা সময় আছে দেবাদিত্য? আমরা মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে বক্তব্য শেষ করে তারপর ইন্টারভিউ যাই। এখন 8টা 17। 8টা 17 আর 5-7 মিনিট পাবো কি সময়? নিশ্চয়ই 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 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই সূত্র ধরে আমি এই সূত্র ধরে আমরা যেটা বলতে চাচ্ছি যে দেরিদা বাবেলের গল্প এবং বেনিয়ামিন একসাথে পড়ছেন। দ্য টাস্ক অফ দ্য ট্রান্সলেটর, অনুদকের কর্মভার, এই লেখাটা লিখতে গিয়ে এই লেখাটার একটা সমালোচনা করতে গিয়ে উনি লিখছেন খুব গুরুত্বপূর্ণ যে মিনারের নাম হলো বাবেল, ঈশ্বরের ব্যক্তি নাম, সাধারণ নামপদ হিসেবে যার অর্থ বিভ্রান্তি। মিনার সর্বভূতে ভ্রান্তিরূপে সংস্কৃত হলো, সেই মুহূর্তে অনুবাদ হয়ে দাঁড়ালো অপরিহার্য এবং অসম্ভব। নামের অংশীদার হওয়ার সংগ্রামের ফলের মতো দুটি নির্বিকল্প ব্যক্তি নামের মধ্যবর্তী সংকীর্ণ ক্ষেত্রে অপরিহার্য এবং নিষিদ্ধ। দেরিদার যে টিপ্পনী, যে ফুটনোট, সেখানে লিখছেন যে বাবেলের গল্পের মোদ্দা কথা হলো ভাষার সূত্রপাত নয়, বহু ভাষার সূত্রপাত। মূলের আছে অনুবাদের প্রয়োজন, যদি কোনো অনুবাদক উপস্থিত নাও থাকেন। এইটা অবিনির্মাণ অনুবাদ বইটেস বিভাগ এই কথাটি লিখছেন দেরিদার সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ কথা, মূলের আছে অনুবাদের প্রয়োজন। যা মূল, ওই যে উৎস আদি, তাকে প্রকট হতে গেলে, প্রকাশমান হতে গেলে অনুবাদ অবশ্যম্ভাবী, অবশ্যই প্রয়োজন। যদি কোনো অনুবাদক উপস্থিত নাও থাকেন, প্রসঙ্গত বলা যেতে পারে লেখকের অনুপস্থিতি লিপির সংজ্ঞার সঙ্গে জড়িত। অনুবাদক একাধারে বুঝ্য ও বাহ্য এই সীমা থেকে দূরত্বের হাতছানি পায়, যে সংকেত তাকে সীমাহীন পথে চালায়, পাতালের পার দিয়ে চুপ করে যাওয়ার কিনারা ঘেঁষে। উত্তর ঔপনিবেশিক যুগে একদিকে ইউরোপীয় আলোকপ্রাপ্ত শ্রেণীর আন্তর্জাতিক পুঁজির কাছে আত্মসমর্পণ, আরেকদিকে স্বদেশী নৃতত্ত্বের আদিমবাদী মায়াকান্না, এদের সহযোগিতা বৃহদার্থে অনুবাদের ব্যর্থতায়। এ সংকটে অন্তরের এবং বাইরের সীমার সংকেতের মননে গুণ আছে। একটা বিরাট বড় সংকটের কথা বিভাগ তার লেখায় ধরছে। এবার আপনারা যদি একটুখানি চিরন্তন সরকারের যে অনুবাদটা আমি পাঠিয়েছি, ওই লেখাটা একবার যদি একটুখানি বের করেন,
তাহলে আমি ছোট্ট করে বাংলায় কিভাবে অনুবাদ হয়েছে এবং অনুবাদের যে সমস্যাটা জলদি বলে দিতে পারি। এটা কি আপনাদের কাছে আছে? একটুখানি বের করা যাবে, ওই দেখানো যাবে? হ্যাঁ, তুমি ওই অ্যাডোব স্ক্যান যেটা করেছিলে সেটার কথা বলছো কি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। সেটা একদম ওই চিরন্তন সরকারের কোন পৃষ্ঠাটা বলো, আমি বের করে দিচ্ছি। শেষ পাতা, একদম শেষ পাতাটায় পৌঁছে যাও। আমি পুরোটা পড়তাম, একটুখানি পড়ে আমি ছেড়ে দিচ্ছি। জাস্ট আমি শুধু একটা সমস্যা দেখিয়ে শেষ করছি। 190 পাতা হিসেবে রয়ে যায়। একদম। আচ্ছা, ওইখানে উনি, হ্যাঁ একটু দেখাও। আমি জাস্ট ইংরেজিতে অনুবাদে কি করা হয়েছে, পেগি কামুফের অনুবাদে, সেটা আমি একটুখানি পড়ছি। আচ্ছা, লার্নিং টু লিভ ফাইনালি দ্য লাস্ট ইন্টারভিউ, এখান থেকে অনুবাদের একটা জায়গায় এখানে উনি অনুবাদ করছেন, এই টিকে থাকা হলো জীবন ছাড়ানো জীবন, এই অংশটা 190 পাতার মাঝামাঝি যে রয়েছে, তার আগের অংশগুলো আমি আর পড়ছি না। সেইখানে অনুবাদ করা হয়েছে, দিস সার্ভাইভিং লাইফ ইজ বিয়ন্ড লাইফ, দিস সার্ভাইভিং ইজ লাইফ বিয়ন্ড লাইফ, লাইফ মোর দ্যান লাইফ, and my discourse is not a discourse of death, but on the contrary, the affirmation of a living being who prefers living and thus surviving to death, because survival is not simply that which remains, but the most intense life possible. কিন্তু যদি আমরা মূল লেখাটায় যাই, মূল যে ফরাসি লেখাটায়, সেখানে যে কথাটা বলা হচ্ছে, এই যে সার্ভাইভিং, la survivance, c'est la vie au-delà de la vie, la vie plus tout la vie, et le discours qui jamais n'est pas mortifie। এই যে শব্দটা উনি ব্যবহার করছেন, চিরন্তন সরকার অনুবাদ করছেন যে মাঝামাঝি, এই টিকে থাকা হলো জীবন ছাড়ানো জীবন। দেখুন কিভাবে অনুবাদটা মূল থেকে যখন অনুদিত হচ্ছে তখন কতটা সরে সরে আসছে। মূলে যে শুরুটা হচ্ছে la survivance, এই যে দিস সার্ভাইভিং, আসলে কিন্তু বেঁচে থাকার কথাই বলা হচ্ছে, যে বেঁচে থাকাটা একটা ভরপুর বেঁচে থাকা, সত্যিকারের বেঁচে থাকা। বাংলায় টিকে থাকা আর বেঁচে থাকার মধ্যে একটা দূরত্ব রয়েছে। টিকে থাকার মধ্যে কোথাও জানি একটা, তার মধ্যে একটা সংকীর্ণতার বোধ আছে, বা অন্য ধরনের একটা লিমিটেশন রয়েছে, একটা সীমানার বোধ আছে। সংকীর্ণতা ঠিক না, সীমানার বোধ আছে। কিন্তু বেঁচে থাকার মধ্যে, যেটা দেরিদা লেখাটার মধ্যে আসলে বলবেন যে মৃত্যুর ভেতর দিয়ে বেঁচে থাকার কথা, তার মধ্যে আসছেন সেলা ভিয়ে ওদেলা লা ভিয়ে, এই যে কথাটা উনি বলছেন যে জীবন ছাড়ানো জীবন, লাইফ বিয়ন্ড লাইফ, এইটা, এই অনুবাদটা ঠিক আছে, কিন্তু ওই টিকে থাকা করতে গিয়ে কিন্তু সমস্যাটা তৈরি হলো। পরের সমস্যা হচ্ছে, যেটা ফরাসি থেকে ইংরেজিতে আসতে গিয়ে সমস্যাটা হয়ে গেছে, মাই ডিসকোর্স ইজ নট এ ডিসকোর্স অফ ডেথ। কিন্তু আমরা ফরাসিতে আমরা দেখতে পাবো যে এখানে জাতিয়ে শব্দটা ব্যবহার করেছে, না পাহ মটিফা। এই যে কথাটা, যে ইংরেজি করলে যদি হয়, দ্য স্পিচ আই অ্যাম গিভিং ইজ নট ডেড, এখানে এক ধরনের কথা বলার ঢঙে উনি বলছেন যে আমি এমন এক ধরনের বেঁচে থাকার কথা বলছি, যে বেঁচে থাকাটা হলো জীবন ছাড়ানো জীবন, জীবনকে পেরিয়ে যাওয়া, একটা অতিরিক্ত, একটা বড়, একটা বিচিত্র জীবনের কথা বলছি। এবং উনি খুব সহজভাবে কথাটা বলছেন, দ্য স্পিচ আই অ্যাম গিভিং ইজ নট ডেডলি, যে কথাটা আমি বলছি এটা কোনো মারাত্মক কথা নয়, এই হচ্ছে ওনার বক্তব্য। কিন্তু ইংরেজি অনুবাদে আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে গেছে, my discourse is not a discourse of death, একটা ভারী কথা হয়ে দাঁড়ালো। বাংলা অনুবাদে সেটা হয়ে দাঁড়ালো, আমার ডিসকোর্স কোন মৃত্যুর ডিসকোর্স নয়। সুতরাং যেটা একদম একটা সহজ ভাবে বলা, এবং তার মধ্যে একটা আবেগ, একটা অন্য ধরনের সংবেদনা রয়েছে, যে জীবন ছাড়ানো জীবনের কথা বলতে যাচ্ছেন দেরিদা, এটা উনি উইদাউট অ্যালিবাই এই টেক্সটার মধ্যে বলবেন যে মৃত্যুর ভেতর দিয়ে পাওয়া একটা সত্যিকারের জীবনের কথা উনি বলছেন।
তাই জন্য ইজ দ্য মোস্ট ইন্টেন্স লাইফ পসিবল, রিয়েল প্লুজ পসিবল, এই যে কথাটা উনি বলছেন, দ্য মোস্ট ইন্টেন্স লাইফ পসিবল, সেই কথাটা বলতে গিয়ে এই যে ছোট্ট যে প্যারেনথেসিসের মধ্যে যে কথাটা, জীবনের অতিরিক্ত জীবন, এবং আমার ডিসকোর্স কোনো মৃত্যুর ডিসকোর্স নয়, বরং এর বিপরীতে। এটা ঠিক আছে, জীবনে আগ্রহী একজন জীবিতের ঘোষণা যে মৃত্যু না এসে পড়া অব্দি বেঁচে থাকতে পছন্দ করে, কিন্তু ঠিক এরকম নয়, মানে therefore survive it to death, এখানে মৃত্যুর কাছ থেকে মানে জীবনটা যেন একটা উপহারের মতো বেঁচে থাকে, এখানে সেই রকম একটা ব্যাপার হয়েছে। টিকে থাকা কথাটার মধ্যে যে ওই যে সীমানাটা আছে, সেই সীমানাটা কোথাও যেন ছাড়িয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। তাই জন্য হচ্ছে বেঁচে থাকা, survivance, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ইংরেজি অনুবাদে কিছুটা আসছে, সেইখান থেকে ওই ডিসকোর্সের কথাটা যেই ঢুকে যাচ্ছে বাংলায়, তখন অনুবাদটা কিন্তু সমস্যার হয়ে পড়ছে। এবং আমরা দেখতে পাবো যে স্পিভাকের ডেরিদার অনুবাদী হোক বা হাইডেগারের অনুবাদী হোক, বেশিরভাগ ক্ষেত্রেই এই যে আক্ষরিক অনুবাদ এবং তার ভেতরকার যে ব্যাপার সেবার, সেইটা থেকে যখন অনুদিত টেক্সটের মধ্যে আমরা আসছি, তখন কিন্তু কিছুটা স্মরণ ঘটছে। যে টেক্সটে আমরা প্রথমেই আলোচনা করলাম যে ডিফারেন্স, যেটার যে টাইটেল দ্য মার্জিনস অফ ফিলোসফি, সেইখানে ওই বইটার ফরাসি টাইটেল ছিল হচ্ছে মাহস রিভিলার ফিলোসফি। এই যে মাহস, তারপরে একটা কমা, তারপর একটা স্পেস, যেখানে মার্জিন এবং মার্জিন কিছু যুক্ত করা, প্রান্তিক, প্রান্তে থাকা, পার্শ্ববর্তী অবস্থান, প্রান্তবর্তী অবস্থান, আবার সেটার একটা জুড়ে থাকার ব্যাপার আছে। কিন্তু এই যে জুড়ে থাকার যে ব্যাপারটা, সেইটা ইংরেজি অনুবাদে দ্য মার্জিনস অফ ফিলোসফি সরাসরি ভাবে মার্জিনস কথাটা ব্যবহার করা হচ্ছে। সুতরাং অনুবাদের মধ্যে একদম টাইটেল শিরোনামের অনুবাদের মধ্যে কিছুটা যেন একটা হারিয়ে গেল, সরে গেল। আমরা শেষ করব এই তুলনামূলক অনুবাদের চিন্তা মধ্যে দিয়ে, সেই মেলানি ক্লাইন বা স্পিভাকের চিন্তায় আমাদের ফিরে যেতেই হয়। স্পিভাক যেমন বলেছিলেন, চিন্তার অভিজ্ঞতা মূলহীন কুলহীন অনুবাদ, যে কোথাও একটা মূল আছে, সেই মূলকে খুঁজতে খুঁজতে পেছনের দিকে পিছিয়ে পিছিয়ে যাওয়া, এবং অনুবাদ একটা অবশ্যম্ভাবী ব্যাপার, যে অনুবাদ আমাদের দেহের প্রতিটি কোষে প্রতিনিয়ত চলছে। মূল অনুদিত হতেই চায়, অনুদকের অনুপস্থিতি, আর এটাই মূলের কাছে মূলের প্রাথমিক ঋণ। বেঁচে থাকার কাছে যেমন জীবনের মূল ও অনুবাদের মধ্যে সংযোগ আসলে ফসকে যাওয়া, পিছলে যাওয়ার সংযোগ, যদি আমরা ন্যায় দর্শনের সেই সংযোগের ভাবনাটাকে ধরি। বিশুদ্ধ অনুবাদ, পিওর আনট্রান্সলেশন, এবং বিশুদ্ধ অনুবাদ যোগ্যতা, পিওর ট্রান্সফারেবল, তাদের যে পারস্পরিক বিনিময়, এই বিনিময়ের ভিতরে কোথাও একটা অনিশ্চয়তা রয়ে যায়। এই যে অনিশ্চয়, এই ইনডিটারমিনেসি, এইটাই হচ্ছে অনুবাদের ফসল, অনুবাদের ফুল। এই অনিশ্চয়, নিজের চেনা ঘরের ভেতর অচেনার উপস্থিতি। আমরা আসলে সকলেই আগন্তুক, অন্যের ভাষায় কথা বলি, মনোলিঙ্গুয়ালিজম অফ দ্য আদার। ফ্রয়েড বলছেন ফ্রেমস্প্রাখিক, ফরেন স্পিচ, অন্য কারোর ভাষা। আর মার্কস বলবেন বিপ্লবের মুহূর্তে আমরা নিজের ভাষা ভুলে যাই। 18 ব্রোমিয়ার অফ লুই বোনাপার্ট, একটা অসম্ভব জায়গা আছে যখন উনি বিপ্লবের কন্টেন্ট নিয়ে চিন্তা করছেন, তিনি বলছেন ভবিষ্যতের কবিতা কি হবে আমি জানি না, সেটা আসছে, সেই ভবিষ্যৎটা আমার জানা নেই। হয়তো সেই মুহূর্তে আমার নিজের ভাষা সম্পূর্ণরূপে আমি ভুলে যাবো, আমি নতুন ভাষায়, সম্পূর্ণ নতুন ভাষায় কথা বলে উঠব। এই হচ্ছে বিপ্লবের মুহূর্ত, যে মুহূর্তটা আমার জানা নেই, এবং তখন আমার নিজের ভেতরেই আমার নিজের আগন্তুকতাকে আমি আবিষ্কার করব। সুতরাং এই যে বিস্মরণ, ফরগেটিং, যেটা কিনা ফ্রয়েডের মধ্যে আমরা দেখছি, আর মার্কসের মধ্যে যে আগন্তুকতা, ফরেননেস, এই অনিশ্চয় দুটোর মাঝখানে মধ্যবর্তী অবস্থানে, মধ্যবর্তী নিজের অনিশ্চয়তা, তার যে বোধ, এটাকে আমরা বৃহত্তর অর্থে বলতে পারি এই যে বিশ্ব পুঁজিবাদের যে অসাম্যের যে দুনিয়া, সেই দুনিয়ার বিরুদ্ধে
প্রতিঅক্ষ হিসেবে কাজ করে, এবং আমার যে আমির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে অন্য রকম ভাবে যদি ব্যবহার করা যায়, অন্য রকম ভাবে প্রস্তুত করা যায়, সাজানো যায়, ইন রেসপন্সিবিলিটি যে কথাটা অনুবাদের ক্ষেত্রে আসে, প্রিপারেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, অন্যরকম ভাবে হয়তো সাজানোর ভাবনা এবং দায়িত্বের দিকে যদি আকাঙ্ক্ষাকে রিঅ্যারেঞ্জ করা যায়, এবং সেইটা হচ্ছে নিঃশর্ত দায়িত্বের দিকে যদি টেনে নেওয়া যায়, আনকন্ডিশনাল রেসপন্সিবিলিটি, অনুবাদের সেই দুর্গম পথে নিজেকে রক্তাক্ত করতে করতে আমরা নতুন এক অপর কেন্দ্রিক পৃথিবী বা ভবিষ্যের জন্ম দিতে পারি হয়তো। কারণ মৃত্যুর ভেতর দিয়ে সত্যিকারের জীবনে পাড়ি দাও এবং অনুবাদের ইম্পসিবল নেসেসিটি, অসম্ভাব্যতা ও আবশ্যিকতা, দুই আসলে এক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণদা। খুবই মনোজ্ঞ আলোচনা হয়েছে। আমাদের কিছু প্রশ্ন এসেছে, আমি সেগুলিতে আসছি এক এক করে। অনির্বাণদা, আমরা 8:30টাতেই দাঁড়িয়ে আছি, তো আমি আন্দাজ করছি আরো 20-25 মিনিট যেতে পারে ব্যাপারটা। তোমার অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটি জোয়ানা করেছেন। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমি প্রশ্নটি পড়ছি। তুমি আলোচনার শুরুর দিকে যখন মেটাফরের কথা বলছিলে, সেই সময়ের প্রসঙ্গে এসেছে প্রশ্নটি। Is metaphor the right medium of expression for philosophical texts? Don't you think that Derrida confuses within quote the implied and within quote metaphorical? How about going beyond the language and understand metaphor cognitively? It would make translation far more possible, wouldn't it? Joanna, আপনি যদি সরাসরি interact করতে চান অনির্বাণদার সাথে, please go ahead. Sure, First of all, thank you, sir, for a very interesting lecture and incredibly interesting Thank you very much. texts. Very interesting, very inspiring, and also very difficult and demanding, I think. I was thinking about metaphor as a medium for expression, philosophical text, because I'm analyzing Rig Veda. And Rig Veda is written, this is poetry, but it's interpreted Yes. philosophically, right? And I have never met in all my life text more confusing, where actually researchers had so many different ideas and ways of interpretation, as in the case of Rig Veda, just because it is poetry and there is so many metaphors. And although in a Sanskrit tradition, actually post-Vedic tradition, but let's apply it also to Rig Veda, there is this rule of universality, sadharanikarana. Still, despite that rule, which seems applicable also to holy text, revealed text, there is no one answer to metaphorical text. So this is very confusing for me, because if we use metaphors to convey some philosophical truth, to create some coherent and concise philosophical system, it may turn out that it will be so ambiguously understood that it will be more like encoded, I would say, mystery text, right? Rather than philosophical system. I don't know, what is your opinion? Very interesting and incisive question. Yes, very interesting, because if we read very closely the Rig Veda, and especially the 9th mandala, and we have brilliant expositions of beautiful use of metaphors, that when it is talking about creation and the expanding universe, continuously expanding, and how one is capturing, the poet is thinking of, poet is cognizing, poet is visualizing that universe which is continuously expanding itself, and that is being used, that has been articulated to the metaphor of something where there is no light, there is no darkness, and the combination of everything. So
kind of idea that no darkness is possible, no light is possible, both are there, emerged and together in togetherness. And how can you imagine that? And that is the structure of thinking in Rig Veda, that you cannot visualize that Kavaya Vadanti, and that needs that that imaginary vision. That imagination is not that very loose kind of fanciful imagination, but there must be a kind of structural kind of thing. There is the structuration of the imagination. There is the structure. Yeah, Devaditya, it is echoing. It is echoing. Will you please? Yeah. So structuration is there. Yeah. So when you are thinking of epistemologically and how it is again connected with the poiesis, then I think the Aristotelian phrase "tukhe," my message hits with poiesis, and images are coming out as tukhe, a moment of indecision, a moment, a sublime moment, which you cannot cognize, or you cannot structure it out in quite grammatically or programmatically. It's not a predetermined moment. It is something that is beyond. That is a moment of surplus, moment of excess. And Rig Veda is a text where there are a series of moments when you can encounter, visualize, or you can confront those moments of excesses. And that is at the same time epistemological kind of performance, and at the same time it is beautiful poetry. And when Max Muller was translating Rig Veda for the first time, that is in the 1820s or 30s, and he wrote a letter to his daughter Dorothy, and he wrote that this is sublime poetry. This is sublime poetry. And then it was translated and translated to Germany and other nations and people like Giovanni Harder and Goethe and all other actually the kind of reading of the Rig Veda. So as you have just referred to Rig Vedas, so this is a kind of combination between epistemology and poetry. So therefore there is a sloka that is Kavaya Vadanti, Durgama Patastat Kavaya Vadanti. This is a kind of imaginative adventure that you need to imagine, and that imagine is a kind of activism, imaginative activism. You have to activate your imagination in a certain way, and that must be epistemologically backed up. Then you can understand what the universe of the Rig Veda, the textual universe, is actually profound, and actually how it becomes so much meaningful to us. That is the structure. So here, the usage of metaphors in the text of philosophy, as Derrida is talking about, that you are making a distinction between implied and the metaphor, the metaphorical. So it's a continuously retreating of the same, that you have to acknowledge, you have to think of the trading of the things, how these are being formed, and you are vis-a-vis this kind of poiesis. And there are moments when poiesis becomes tukhe, indeterminable, that moment of indeterminacy. But it is also structurally, politically, and epistemologically very much constructed and oriented, trained imagination that you are talking about. That imagination is not that fanciful kind of thing. It's a trained kind of understanding of things that you can conceive of through the Kantian sublime kind of thing. That through the structure of reason, then you can move beyond the discourse or the process of understanding things. That is my reflection, that immediate reflection from my mind. Thank you for the question. Thank you. Very important. I was also thinking that metaphor is too little for Rig Veda. That Dwani suggestion is more important. I could give you an example. For instance, there's this very famous metaphorical phrase, Atarishma tamasas param asya.
which actually on metaphorical level, it means that we reach the other shore. So we cross sea or the ocean. So metaphorically, it means that we overcame some difficulty, let's say, punarmritu, so the concept of death may be whatever. But actually, if we go into the Dwani level, suggestions of beyond metaphor, it is actually a representation of yajna, of the very ritual, right? So what I'm trying to say that with such complex text, I think it's somehow Derrida a little hints at it, because he talks about this, the composition, so going into every detail of the structure. So if you go beyond metaphor, you will get the right meaning, the intended meaning. So what I feel, I don't know if you agree with me, but metaphor is too little for philosophical text. It is. I feel that this is not the right tool to express philosophical truth, right? And there's one more problem with metaphor, that we have linguistic metaphor and we have conceptual metaphor. And maybe if we approach metaphor conceptually, so beyond the language, then we could maybe then use a metaphor as a tool to express ideas, right? Not just aesthetic message, right? I don't know, what is your opinion on this? Yeah, and Spivak actually talked about this when she is talking about robust literal reading. Robust literal reading. That very literal reading is very important, and that actually goes beyond the conceptualization of the metaphor. And when you were talking about yajna, that mushkil, and it is conceived through the physique of a feminine physique, and then the conceiving of yajna in Rigvedic text is entirely different kind of epistemological exercise, because it has one's own ideas, own literal meaning inside it. So you have that kind of understanding through interpretation, nighantu, and other things. So therefore is the Yaska and Bhartrihari, or rather grammatologists, grammarians, who are talking about through these structures of thinking, specific structures of thinking, specific particular kind of understanding of things. You have to be a kind of insider in a certain sense of the term. Then you can have the literal understanding of the things that have been displayed and articulated in Rigvedic texts like Rigvedas and Upanishads or other texts. So in that case, a robust literal reading is a must, and therefore specific kind of training. So Derrida is not actually. He is also talking about, when he is talking about white mythology or in other texts, how to read the text, philosophical text. So different kind of strategies are there. And I was also thinking about this intimate, about this intimate concept of reading that you've mentioned. Yes, how can because in Sanskrit tradition, there is this intention of being sahidraya, so being one with the heart with the author. So you should understand what author meant, writer, not what you imagine. Like in Western culture, we have this reader's response theory, which is so common. So how does it work with philosophical texts? If we but when you come to the understanding of a deconstruction, one word is used, one phrase is used, that is critical intimacy. But when you are talking about Sahridaya, that understanding is quite different. It's totally different. Because you are going with the text and you are making yourself immerse into the text, and you are understanding the universe, how the text is moving through. And there is a precise kind of epistemological training that you have to be oriented to understand and to make meaning of the text. That a specific system of meaning-making apparatus is there when you are talking about Upanishadic texts and all other things. But when you are talking about critical intimacy, there is a certain kind of distance in between. So you are critically intimate.
So this tradition is quite a kind of different. Therefore, I am talking about the familiarly known, the kind of thing, Chirochena Bodh I was talking about. This sense of that it's almost like the Rigvedic text. You are making an entry into the text and you are understanding the things, and these are quite dexterously, deeply arrayed, and you are entering the text and understanding with making an intimate act of intimate reading. But when you are talking about critical intimacy as far as the constructive strategies are concerned, then this kind of intimate reading is a kind of pulling down, unsettling the structuration of the text. That sense of this, that sense is there. Affirmative sabotage is there. The sense of affirmative sabotage is there. It's not only a kind of lovingly into that discourse, the discursive practices. That's the thing. There is that kind of critical distance with the constructive strategy of reading text, and when you are into the traditional reading of text, when as far as when Rigveda or Upanishadic texts are concerned, that's the real. But you can read it. You can read it. There is the that is the space of the imagination. Yeah. Yes. Okay, thank you, sir. Thank you so much. Thank you. Thank you for your Thank you. question. Very interesting, very important. That was a very captivating interaction. আমাদের আরেকজন পার্টিসিপেন্ট অভ্রা হাত তুলেছেন। অভ্রা, প্লিজ। যেখানে আপনি আমিত্ব নিয়ে কথা বলছিলেন, I was trying to understand যে ট্রান্সলেটর অ্যাজ মিডিয়েটর যদি তিনি তার নিজের আমিত্বকে মেরে ক্রমাগত অপরে ঢোকার যে চেষ্টাটার কথা যেটা আপনি বলছিলেন, তাহলে তার আমিত্বটা মানে কোথায় অ্যাজ আ স্টেবল এন্টিটি থাকছে, বা আমরা কোথায় সেটাকে মানে দেখতে পাবো, মানে where is the I-ness of the translator there? Yeah, so এইটা একটা বিরাট বড় দার্শনিক প্রশ্ন। এটাকে মানে ট্যাকল করা খুব মুশকিলের ব্যাপার। মানে এরা কেউই সেইভাবে যে পরিষ্কার করে ট্যাকল করেছে তা নয়, কারণ আমির যে সিগনেচার, আমির যে চিহ্ন, তার যে মুদ্রা, সেটা তো অনুবাদের মধ্যে ভীষণ ভাবেই থাকবে। কিন্তু যেটা স্পিভাক বা দেরিদার লেখার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি, বা লিভিনাসের লেখার মধ্যেও যে পাচ্ছি, যে কোথাও যেন একটা অপরতা বা অপরতার যে জগৎ, সেইখানে পৌঁছতে গেলে আমার আমিত্বটা যে যুক্তি, বুদ্ধি, বিবেচনা, জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, সেটাকে অবশ্যই সম্বল করতে হবে। কিন্তু সেই দাঁড়ানোর মধ্যে, সেই খাড়া হওয়া বা নির্ভরতার মধ্যে আমির যে বিশিষ্টতা, সেখানে কোথাও যেন একটা অহংবোধ যদি তৈরি হয়ে থাকে, সেইটা যে পুরুষাঙ্গের অহং, যেটাকে স্পিভাক বা বাটলার বন্ধরা তারা বলবেন, নারীবাদীরা বলবেন, সেটাকে কোথাও যেন একটা লাগাম পড়াতে হবে। তাহলে যদি কোনো একটা ফেমিনিস্ট টেক্সট হয়, নারীবাদী কোনো একটা প্রকল্প হয়, সেই টেক্সটার মধ্যে কিভাবে আমরা ঢুকবো? সেটার মধ্যে এমন কিছু কথা আছে, এমন কিছু নিবিড় কথা আছে, যে একটা ওই পরিবেশে, ওই প্রতিবেশে, বা কোনো একটা দেখা গেল নিম্নবর্গের কোনো একটা লেখা, তার যে টেক্সচুয়ালিটি, তার যে এনভায়রনমেন্ট, সেইটাকে যদি বোঝা যায়, তাহলেই হয়তো ওই টেক্সটার মধ্যে ঢোকা যায়। যেমন কিনা স্পিভাক ওই যে গোবর ছড়া, দেবে যে গোবর ছড়া, খুব সহজ ভাবে দেখিয়ে দিলেন, যেটা কিনা ওই ফরাসি মহিলা যে অনুবাদ করেছেন, কাউডাং, একদম লিটারালি কথাটা লিখেছেন, কিন্তু অনুবাদ করেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে অন্য ধরনের। সুতরাং ওই যে টেক্সচুয়ালিটি, সেইটার মধ্যে ঢুকতে গেলে আমার যে চেনা অভ্যস্ত যে জগৎ, সেই জগৎটার মধ্যে কোথাও যেন একটা লাগাম পড়ানোর ব্যাপার আছে। এইটা একটা রাজনৈতিক প্রতিবাদ্য আমরা বারে বারেই দেখতে পাই, বিশেষত স্পিভাকের লেখার মধ্যে, দেরিদার পরবর্তীকালের লেখার মধ্যে, পলিটিক্যাল রাইটিংস যেগুলো, সেখানে কিন্তু এই, এবং বিশেষ করে লিভিনাসের মধ্যে আমরা দেখতে পাবো যে কোথাও যেন একটা লাগাম পড়ানোর ব্যাপার রয়েছে। তাহলেই হয়তো আমরা সক্রিয়ভাবে ওই টেক্সটের মধ্যে ঢুকতে পারবো, যেটা সম্পূর্ণ অন্য ধরনের একটি টেক্সট, অন্য ভাষার একটা টেক্সট, যার সম্পর্কে, যাই জন্য উনি বলছেন ডিপ ল্যাঙ্গুয়েজ লার্নিং, কম্পারিটিজম বা ডেথ অফ এ ডিসিপ্লিন, এই বইটার মধ্যে কিন্তু উনি বারে বারেই এই ডিপ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলছেন, যেটা কিনা একটা বাচ্চা পারে, একটা অল্প বয়সী ছেলে বা মেয়ে পারে, যেটার মধ্যে ভাষাটাকে সেইভাবে একদম চারিদিকে ভাষা শব্দগুলো, ধ্বনিগুলো বেরিয়ে আসছে, তার মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়ে শিখতে শিখতে যাচ্ছে।
যে শেখাটা একটা অন্য ধরনের শেখা। আমরা যেভাবে নতুন ভাষা শিখি সেই ব্যাকরণ বুঝে যে ভাষার চলাচল গুলো বোঝা তা নয়, একটা অদ্ভুত ভাবে ভাষা শেখা, ডিপ ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেইটার মধ্যে কি করে আমরা ঢুকতে পারি, এবং সেটা একটা পলিটিক্যাল প্র্যাকটিস অফ লার্নিং ইনি সেটা বলবেন। এইটা উনি একটা রাজনৈতিক জায়গা থেকে এই কথাটা পারছেন। সেই জন্যই আমি ওই কথাটা বলেছি যে আমি কে একটা কোথাও যেন একটা লাগাম পরিয়ে এগিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমি থেকেই যাই, অবশ্যই থাকে। সেই জন্য ট্রান্সলেশন ইজ আ বিউটিফুল ফেইলিওর। এটা তো একটা মানে চিরপরাস্ত অভিযান বলা যেতে পারে। True. Thank you. থ্যাংক ইউ সো মাচ। জোয়ানা আরো দুটি প্রশ্ন করেছিলেন। জোয়ানা, উড ইউ ওয়ান্ট মি টু রেইজ দিস? No, sir. I've already mentioned this during discussion. I think so, I also feel so. Mhm. So okay, I think we have reached the end of the session, and we had plenty of food for thought. It was in fact a gala sort of offering from Anirbandha, and থ্যাংক ইউ আমি একটা ব্যাপারটা নিয়ে আমি খুব সংশয়ে ছিলাম। I must now request my dear colleague, Dr. Gautam Sarkar, to deliver the vote of thanks, and Anirbandha heartily thanking you for this. Gautam, অসংখ্য ধন্যবাদ। আমি একটা জাস্ট কথা বলি যে এই ইয়েটা নিয়ে আমি নানান রকম কাজের মধ্যে আটকে ছিলাম, আমি খুব সমস্যার মধ্যে ছিলাম, তার মাঝখান থেকে কিছু মানে তাই জন্য ওই কথাটা বলেছি যে অগোছালো একটা কিছু প্রস্তাবনা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের সকলকে ধন্যবাদ যে মনোযোগ দিয়ে শুনি। অগোছালোর মধ্যেও সৌন্দর্য আছে। গৌতম দা, প্লিজ। নমস্কার অনির্বাণদা। কারণ অনির্বাণদা যেভাবে বললেন তাতে অনির্বাণদার লেখার যে ন্যারেটিভ থাকে আর কি, অনির্বাণদার আমি কিন্তু পাঠক, কিন্তু নিবিড় পাঠক। আমাদের গ্রুপে একটা শেয়ারও করে দিয়েছি যে কলকাতা থেকে ফেরার পথে আমি ট্রেনেই আমি জার্নি করছি কথান্তরিকা নিয়ে কিংবা কাটা জীবের ব্যায়াম। তো অনির্বাণদার প্রায় প্রতিটি বইই আমার মতো করে পড়া আর কি। তো সেখানে যেভাবে ন্যারেটিভটা নির্মাণ করেছেন অনির্বাণদা বইগুলোতে, আজকের বক্তব্যতেও কিন্তু যে আপনার বিষয়টা ছিল সেই ন্যারেটিভটাই উঠে এসেছিল। এবং আমি কিন্তু একটা বিশাল জিনিস, এই যে একটু আগে আমি প্রশ্ন হচ্ছিল, তো আমি কথান্তরিতাকে ওখানে আলোচনা করতে গিয়ে দেখলাম যে আমির যে নির্মাণটা সেটা অনির্বাণদা অসামান্যভাবে সেখানে করেছেন আর কি। তো অসংখ্য ধন্যবাদ অনির্বাণদা। আমরা জানি যে আপনি কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরেও আপনি যেভাবে সময় দিয়েছেন আমাদেরকে, তাতে আমরা সত্যি আপ্লুত এবং কৃতজ্ঞ। সমবেদনা জানানোর ভাষা নেই, কিন্তু তারপরেও আপনার উদ্যোগ এবং উদ্যম আমাদেরকে উৎসাহিত করেছে। এবং খুব আমি আশা করছিলাম অনির্বাণদা যে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কথা আসবে এবং চিরন্তন সরকারের কথা আসবে, আমি খুব আশা করছিলাম এবং পেয়েওছি। আমি আসলে ট্রেনে বাইক চালাচ্ছিলাম, আজকে ট্রেনে বলছি কেন, বাইক চালাচ্ছিলাম, তারপরেও আমি বাই ফোনে শুনছিলাম রেকর্ডিংটা। তো শিবাজী বন্দ্যোপাধ্যায়ের ছাত্র যিনি, শিবাজী বন্দ্যোপাধ্যায় যেভাবে লেখালেখি করেন, অনির্বাণদাও সেই অর্থে একজন বিদগ্ধ মানুষ এবং পণ্ডিত মানুষ। আজকের এই আলোচনাটি আমাদেরকে সত্যি সমৃদ্ধ করেছে। সঙ্গে জোয়ানার প্রতিদিনের যে প্রশ্ন, আমরা তাতেও কৃতজ্ঞ হচ্ছি এবং সমৃদ্ধ হচ্ছি। থ্যাংক ইউ জোয়ানা। কোনোদিন সাক্ষাতে দেখা করার ইচ্ছে রইল অনির্বাণদার সঙ্গে এবং আপনার লেখা নিয়ে আলোচনা করার কথা। আমরা মালদা পুনঃস্রোতে বসে শতানিক, প্রীতম বসাক এরা সবাই মিলে, এবং আমরা বেশ আলোচনা করি আপনার লেখাগুলোকে নিয়ে। দেবাদিত্য জানে, নিশ্চয়ই খুব ভালো সময় কাটলো। বক্তব্য বিষয় যেভাবে উঠে এলো আলোচনায়, অনুবাদ তত্ত্ব নিয়ে, অনুবাদ কথা নিয়ে, থিওরিকে কিভাবে অনুবাদ করব, যেভাবে গায়ত্রী চক্রবর্তী স্পিবাক থেকে শুরু করে একেবারে গৌতম ভদ্র কিংবা একেবারে শেষ অবধি শিবাজী বন্দ্যোপাধ্যায়, চিরন্তন সরকার যেভাবে উঠে এলেন, তাতে আলোচনার কথাও বাকি রইল না।
তো এই বলেই আমরা শেষ করছি। আগামীতে আবার পাবো অনির্বাণদাকে আমরা, আর আশা রাখছি আমরা এবার কলেজেই পাবো। দেবাদিত্য, এটা কিন্তু তোমাকেই বেশ দেখতে বেশ হবে। গৌতম, তোমাকে Exactly. অসংখ্য ধন্যবাদ যে তুমি বই পড়ছো এবং তোমাদের একটা গ্রুপ আছে, আমার জেনে খুবই খুব ভালো লাগলো। এবং তোমাদের না, ফোন অনির্বাণ- নাম্বার বা ইত্যাদি আমাকে একটু পাঠিও, হ্যাঁ তাহলে নিশ্চয়ই। যোগাযোগ রাখবো আমি পাঠিয়ে- তোমাদের হোয়াটসঅ্যাপে। আমি পাঠিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অনির্বাণদা পাঠিয়ে কোনোদিন যদি মালদায় আসেন, মাসুদ রেকর্ডিংটাকে অফ করলে আমরা একটু ফ্রিলি কথা বলি।